ইউজ করতে পারেন বুটস্ট্র্যাপের মধ্যে। সো আমি সার্চ করলাম, করার পরে দেখেন এখানে একটা প্রবলেম ওরা বলছে যে হাউ টু হাইড এলিমেন্ট ফর মোবাইল ডিভাইস উইথ বুটস্ট্র্যাপ 4, মানে চাচ্ছে যে বুটস্ট্র্যাপ 4-এ আমরা যেহেতু বুটস্ট্র্যাপ 4 ইউজ করছি, সো এখানে চাচ্ছে যে মোবাইল ডিভাইসে কি হবে, আপনার ধরেন কোনো একটা কন্টেন্ট হাইড হয়ে থাকবে, হ্যাঁ। সো একটু যদি আপনি চাচ্ছেন যে ব্লক করতে, ডিসপ্লে ব্লক, বা আপনি চাচ্ছেন যে আমরা ডি ব্লক পরে আসছি না, আমি একটু বুটস্ট্র্যাপের অফিসিয়াল ইয়াতে যাই, বুটস্ট্র্যাপ এখানে যাই, যাওয়ার পর আমরা ডগে যাই, একটু ডি ব্লক দিয়ে আমরা একটু সার্চ করি। স্যার ডি ব্লক ডিএসএম ব্লক দিলে মোবাইল ভিউতে জানি, দেখা যায় না। সেটাই ওনাকে দেখানোর জন্য আমি ডিরেক্ট এই জায়গায় আসছি। ডি ইনলাইন, ডি ব্লক, আরও কি আছে, হিডেন এলিমেন্ট। যদি আপনি হিডেন অল, এই যে দেখেন আপনি যখন চিন্তা ভাবনা করতেছেন যে আপনার একটা ক্লাস হবে, যে ক্লাসটা এরকম হবে, যেহেতু বুটস্ট্র্যাপ আগে থেকে ক্লাসগুলো অবশ্যই লেখা থাকবে এবং আমরা যেটা থিঙ্ক করতেছি ওটা বুটস্ট্র্যাপের মধ্যে থাকবে। তো দেন আপনি কাজ করবেন কি, এখানে এসে সার্চ করবেন অথবা গুগলে সার্চ করবেন, আপনি আনসার আশেপাশে পেয়ে যাবেন। যেমন ধরেন আমি যখন সার্চ করছি অনেকগুলো ওয়েবসাইট আসছে, ওখান থেকে আমি একটু খুঁজে দেখলাম, ব্লগগুলো আপনার একটু পরে দেখতে হবে, হ্যাঁ। পরে দেখার পর আপনার দেন আপনি অ্যাকুরেট আনসারটা, এখানে বলতেছে যে ডি নাম দেওয়া মানে সবগুলোতে কি দেখাবে, দেখাবে না, ডিএমডি ব্লক মানে শুধুমাত্র ব্লক এলিমেন্ট, এমডি মানে ডেস্কটপ ডিভাইসে দেখাবে। সো ঠিক সেম আপনি এই যে দেখেন ডি নান হিডেন অনলি অন এসএম, বা মানে এটা হচ্ছে যে এক্স এস, মানে ডিএসএম ব্লক যখন দিবেন তখন হচ্ছে মোবাইল ডিভাইস ট্যাব ভিউতে দেখাবে। আর প্রথমে ডি নান মানে সবগুলোতে দেখাবে না, দেন হচ্ছে যে এরপরে ব্লক যেগুলোতে করে দিবেন ওইগুলোতে শো করবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ঠিক এভাবে এটা হচ্ছে যে বুঝতে পারছি। যখন আপনার থিঙ্ক করবেন যে এই জিনিসটা করা যায় কিনা, ওটা গুগল সার্চ করতে হবে, দেন হচ্ছে যে ওই অনুযায়ী আপনার খুঁজে ব্লক পরে আপনাকে বের করে নিতে হবে আনসারটা। হুম। এবং এটা আমাদের 20% থেকে 30% প্রত্যেকটা প্রজেক্টের জন্যই করতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা প্রজেক্টে মিনিমাম 20% নিউ কিছু জিনিসপত্র থাকবে, নতুন থাকবে। আরগুলো হচ্ছে বেসিক বা আগে যেগুলো শিখছেন ওইটার উপর বেস করে আপনি করে ফেলতে পারবেন, এবং 20% একদম নতুন পড়তে পারে মিনিমাম। তখন আপনি সার্চ করে দেন হচ্ছে ব্লগ পড়ে আপনার সলিউশনটা বের করে আনতে হবে। স্যার গত ক্লাসে যে আমার ওই যে বলছিলাম যে স্কোর বার আসছে, যে পরে এটা পাইছে আর কি, ওটা আপনার কোলেমডি মানে কন্টেনার ফ্লোয়েড আছে না, ওইটা ইউজ না করলে এরকম হয়। কিন্তু কন্টেনার আমার কথা হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ, কন্টেনার ফ্লোয়েড ইউজ করলে তো আপনার ফুল ফুল স্পিড উইথ, আসে নাকি, হ্যাঁ। উইথটা 100% হয় না। তাহলে এক্ষেত্রে কি করা যায়? কন্টেনার 100% হয় না যে উইথ, হ্যাঁ, কন্টেনার ফ্লোয়েড ইউজ করলে 100% হয় না আর কি উইথটা। তাহলে এটা ইউজ করবেন না। এটা যে এখানে যে যে মনে করেন এখানে হয় যতগুলা করলে স্যার স্কোর আসে, এখানে এটা ইউজ না করলে স্কোর মার্কটা আসে আর কি, আমি যেটা দেখলাম। ও আচ্ছা আচ্ছা, কন্টেনার ফ্লোট ইউজ না করলে স্ক্রল বার চলে আসতেছে যে, হ্যাঁ 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 হ্যাঁ, হরিজন্টাল স্কোর মার্কটা এসে পড়ে। আচ্ছা। না এটা এটা স্পেসিফিক ভাবে ওইটার কারণেও না, আর স্পেসিফিক ভাবে ওইটার কারণে হয়তো বা কোনো একটা ডিবের মধ্যে প্যাডিং মার্জিনে কোনো না একটা, না না স্যার, আমি আমি কালকে দেখছি, অনেক ট্রাই করে দেখলাম যে হুম, এটার কারণে কন্টেনার ফ্লো ইউজ না করলেই, হুম। রো যখন ইউজ করে নিচে যখন কলমটি 12 ইউজ আচ্ছা, করি তখন কন্টেনার স্কোর মার্কটা। ফ্লোট ইউজ না করে রো যখন দিয়ে করেন তখন ওই রোর ক্লাসটা একটু আপনি চেক করে নিন, এটাই বলতেছি, রোর ক্লাসটা আপনি একটু চেক করে নেবেন, দেখবেন যে রোতে প্যাডিং মার্জিং টাইপের কিছু একটা কি লেখা আছে অলরেডি ওই রো ক্লাসটাতে,
হ্যাঁ, যার কারণে এই ব্যাপারটা হয় আর কি। হ্যাঁ, তাহলে কি করা স্যার, এক্ষেত্রে কি করা যায়? কন্টেনার ফ্লো ইউজ করবেন। ইউজ করলে যে স্যার ফুল উইথটা 100% হয় না? কত পার্সেন্ট পাশে কি ইয়া থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, স্পেস স্পেস তখন থাকে। আপনি দেখেন ওই কন্টেনার ফ্লোইড এর ইয়া নেবেন, ক্লাসটাকে ধরে আপনি প্যাডিং জিরো মার্জিন জিরো করে দেন। কন্টেইনারটাকে এটা করতে হবে, প্যাডিং মার্জিন 0 অথবা ও এখানে দিচ্ছে, অথবা আপনি এখান থেকে ক্লাসও ইউজ করতে পারেন। প্যাডিং এক্স পি এক্স ইউজ করে, তাহলে কি প্যাডিং হরিজন্টালি, সরি, হ্যাঁ হরিজন্টাল তাই না, লম্বা লম্বি। সো এক্স ইউজ করলে এক্স এক্সিস বরাবর আপনার কোনো প্যাডিং মার্জিন থাকবে না। এভাবেও লিখতে পারেন যে ক্লাসগুলো আছে পি এক্স জিরো, তারপরে এম এক্স জিরো, ওইভাবে আমরা প্যাডিং মার্জিনের ক্লাস লিখি না, ওই ক্লাসগুলো ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। তো স্যার আমরা যে এখন কোলে মানে ইয়াগুলো ইউজ করি, বুটস্ট্র্যাপ নিয়ে যে কোলেমডি 12 বা কোলেমডি যেগুলো ইউজ করি না, কোলেমডি বা এক্সেল, এগুলোতে অটোমেটিক একটা প্যাডিং হ্যাঁ হ্যাঁ প্যাডিং মার্জিন আসে। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে ঝামেলা হয়। তখন আপনি এটা কি করা যায়? সেটা তো আপনি ওইটা ইউজ করবেন পি এক্স জিরো এম এক্স জিরো, আচ্ছা ঠিক আছে। ওইটা ইউজ করে ওকে। দেখবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে আমরা আসি আমরা। হুম, বলেন। স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমাকে কি স্যার একটা টেমপ্লেট সাজেস্ট করতে পারেন? কজ আমি স্যার অনেক মানে দেখলাম, বাট স্যার মানে আমার সবগুলো একটু হার্ড লাগছে আমি যেগুলো দেখছি। তা আমি তো আপনাদেরকে গত ক্লাসে বলে দিয়েছি, আপনারা যদি নিজেরা পছন্দ করতে না পারেন বা বুঝতে না পারেন তাহলে আমাকে বলার জন্য স্টেপ। স্যার এখান থেকে কয়েকটা দেখেছিলাম, বাট মানে কিছু পোর্শন দেখে মনে হচ্ছে পারবো না এরকম। আচ্ছা, করে দিচ্ছি দেখ।
এটা পারবেন? হুম, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমার মনে হয় তো এটা পারবেন। এখানে যেগুলা জাভাস্ক্রিপ্টের কাজ আছে, এই যে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, হুম। তারপর হচ্ছে যে যখনই আমরা রিলোড করতেছি আপ হচ্ছে, ডাউন থেকে আপ হচ্ছে ব্যাপারগুলো, এই যে এইভাবে আসতেছে কন্টেন্টগুলো। সো আপনার একটা স্টেক থাকবে আর কি, মানে অ্যানিমেশনগুলো হবে না আর কি, হ্যাঁ, বাকি সবগুলা থাকবে। সো এটাকে করতে পারেন। স্যার এটা সব এই যে এই পোর্শনটা, এটার উপরে মানে এর উপরের যে পোর্শনটা, এটা কি স্যার মানে কিভাবে করেছে স্যার? এটা কি কার্ড করে যে করেছে? এটাকে আপনি হ্যাঁ হ্যাঁ, তিনটা এই ডিপ নেন, ডিপের রাইট সাইডে এবং বটমে আপনি ইয়া করেন, অথবা আপনি বর্ডার। রাইট এবং বটমে যদি করেন, হ্যাঁ, এটা একটা কাজ করতে পারেন। আর ডিপ নিবেন ঠিকই, কিন্তু এটার বর্ডারগুলো স্যার লিখবেন যে প্রত্যেকটার ইনলাইন। আলাদা আলাদা মনে হয় দিতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা বর্ডার দিতে হবে, তো এটা আপনি বর্ডারগুলো ইনলাইনে লিখতে পারেন, বুঝেন নাই? আচ্ছা স্যার, জি স্যার বুঝেছি ওইভাবে স্যার। সেট আপ করবেন। আর যদি বর্ডার দিতে ঝামেলা হয় তাহলে নর্মালি রাখবেন। হুম, ওকে। বর্ডার দিতে যদি ঝামেলা হয় তাহলে নর্মালি রাখবেন। এরকম বক্স তৈরি করবেন, শ্যাডো দিবেন বক্সের মধ্যে, এভাবে নাম্বার থাকবে, এখান থেকে ইমেজগুলো কালেক্ট করে নেবেন, সার্ভিসের মধ্যে যেভাবে আছে ঠিক ওভাবে হবে। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে সেম, এটা একটা মেনু, মেনু হিসেবে এগুলো তো রাখবেন। জাস্ট স্যার আইকন গুলো হচ্ছে ডাউনলোড করে জাস্ট কোথায়? বসিয়ে দিবে এটা সার্ভিসের। হ্যাঁ। সার্ভিসের তো মাঝখানেরটা আইকন, এটা তো আর আইকন না, এটা হচ্ছে একটা ডিপ। স্যার। একটা ডিপকে আপনি কি করতেছেন, ধরেন যে 50 পিক্সেল বা 100 একটা ডিপ নিলেন উইথ এবং হাইট, ওটাকে বর্ডার রেডিয়াস করে কি করলেন, জি স্যার, সার্কেল এই করে যে দেবো। আপনার প্রথমে তিনটা ডিপ, ওকে, তিনটা ডিপের মধ্যে প্রথম ডিপে আসে, প্রথম ডিপে আরেকটা ডিপ নিলেন, যেটাকে আপনি ধরেন নেওয়ার পর ওইটাকে আপনি পজিশন করলেন, পজিশন করে ধরেন এখানে সেন্টারে আনলেন, অথবা আপনি ওই ডিপটাকে মার্জিন 0 পজিশন করতে হবে না, মার্জিন 0 পিক্সেল অটো করে সেন্টার করলেন, পজিশন করার একটু ঝামেলা আছে, মার্জিন 0 পিক্সেল অটো করে সেন্টার আনলেন, এবং ওইটাকে সার্কেল করতে হচ্ছে, বর্ডার রেডিয়াস করে সার্কেল করবেন, এবং ওই ডিপটার ভিতর আপনি এই যে ল্যাপটপ আইকনটা বসাবেন, দ্যাটস ইট। এবার এগুলা তো ওকে। এটা তো ধরেন যে অ্যাঙ্কর ট্যাগের ভিতর রাখছে, H3 বা H4 দিলে হয়ে যাচ্ছে। আর এটার ক্ষেত্রে আপনি ডিপ না স্পেন নেন, স্পেনকে ডিসপ্লে ব্লক করেন, ডিসপ্লে ব্লক করে এটার উইথ 1 পিক্সেল দিয়ে দেন, হাইট উইথ ধরেন যে 30 বা 35 পিক্সেল দেন, মার্জিন 0 পিক্সেল অটো করে, যেহেতু ডিসপ্লে ব্লক করবেন এটাকে সেন্টার করা যাবে, সেটাকে সেন্টার করে দিবেন। দেন ওকে হচ্ছে যে স্যার। এটা মেনু বানাবেন একটা, দেন হচ্ছে যে বক্সগুলো তিনটা বক্স জাস্ট ইমেজ ক্লিক করলে যেখানে ফাংশনালগুলো হচ্ছে এগুলোর দরকার নেই। সো আওয়ার টিম সেম, দুইটা ডিপ আছে এখানে, একটা ডিপের ভিতরে ইমেজ আছে, আর একটা হচ্ছে যে এটা আরেকটা ডিপ দিবেন, একটা ইমেজ, দেন হচ্ছে যে এইভাবে যদি রাখতে চান তাহলে ওই ডিপটাকে কি করবেন, ধরেন যে প্রথমে 4টা ডিপ নিলেন, 4টা ডিপ নেওয়ার পর প্রথম একটা ডিপ করলেন, সেটার মধ্যে ধরেন ইমেজ রাখলেন, দ্বিতীয় আরেকটা ডিপ করলেন যেটার মধ্যে এই লেখাগুলো রাখলেন, ওকে। প্রথম ডিপটাকে, সেকেন্ড যে ডিপটা ওইটাকে আপনি কি করেন, মার্জিন টপ মাইনাস করেন, মাইনাস করলে এই টোটাল ডিপটা নিচ থেকে উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, যদি ইমেজের পরে চলে যায়, ইমেজের পরের ডিপটা মানে ইমেজের পিছনে থাকে ডিপটা, তাইলে ইমেজের যে ডিপ বা ইমেজ যেখানে বসাচ্ছেন ওইটাকে জেড ইন্ডেক্স মাইনাস করে দিবেন, তাইলে ইমেজটা পিছনে চলে যাবে, এই ডিপটা উপরে চলে আসবে। তারপর এগুলো হচ্ছে এফএকিউ, সো এগুলো তো এমনিতে বড় একটু লেখা, এখানে ক্ষেত্রে আপনি এগুলা ইউজ না করে ওই যে এফএকিউতে আমরা করছিলাম না, মনে আছে, ট্যাব অথবা অ্যাকর্ডিয়ন ক্লিক করলে আপনার এখান থেকে কি বেরোয়, মানে ডিপ আসে, ওইটাকে কি বলে, মডেল স্যার। না মডেল না, দেখায় আপনাদেরকে, আমার নাম ভুলে গেছি, নাম
মনে আসতেছে না। এখানে ট্যাপ ট্যাপ ট্যাপ। আচ্ছা, কলাপস করা যায়। কই গেল কলাপস? এই যে ক্লিক করলে নিচে আসে না। সো এখানে ক্লিকের জায়গায় আপনি যদি আপনার এখানে যে কন্টেন্টটা আছে, যে কোয়েশ্চেনটা আছে, আমি বলছিলাম এফএকিউ সময় আমরা এটা করে থাকি। হ্যাঁ, এই যে এটাতে ক্লিক করলাম। জি স্যার, ক্লিকের হ্যাঁ, জায়গায় কোশ্চেনটা দিয়ে দিব আর দেন এভাবে আপনি সাজাইতে পারেন এটাকে। তারপর হচ্ছে যে কোনটা কাজ তো যেভাবে আছে ওইভাবে সাজাবেন। এখানে 3টা ডিপ নেবেন, দেন এটা পুরো একটা ডিপের ভিতর colMD12 এর ভিতর দিয়ে দিবেন। এবং আরেকটা জিনিস, কাজ করার সময় আরেকটা জিনিস চেক করতে হবে, সবার জন্য বলতেছে এগুলো, কিন্তু এটা হচ্ছে টপ বার। আবার দেখেন হেডারের ভিতর টপ বার থাকে, তারপর হেডার সেকশন। সো একই মানে প্রথমটাকে টপ বার দিয়ে একটা ডিপ, সরি, আপনি একটা কন্টেনার নেবেন, সেকশন নেবেন, তখন সেকশনের ভিতরে একটা কন্টেনার নিলেন, কন্টেনারের মধ্যে আপনি রো কলাম দিয়ে আপনি এটাকে টপ বার হিসেবে রাখবেন। আর পরবর্তীতে হেডার করবেন। কেন হেডার করবেন? এই হেডারটা কি স্টিকি, এটাকে স্টিকি মেনু দেখেন। হ্যাঁ, সো এটা একটা স্টিকি মেনু। দেন হেডার সেকশনটা এটা। আর যদি নাই পারেন, এটা যদি আপনার মাথায় না আসে, তাহলে আপাতত করেন না, জাস্ট আমরা যেভাবে করছি মেনু এবং হেডার ওইভাবে করে দেন। হ্যাঁ, আচ্ছা বাদ দেন, উপরে টপ বারটা বাদ দেন, আপনি জাস্ট এখানে মেনু এবং এখানে এখানে হেডার আর এখানে মেনু, এই জিনিসটা অ্যাড করে দেন। হ্যাঁ, এবং এটাকে ফিক্সড করে রাখেন, স্টিকি হবে না, তখন ফিক্সড হবে উপরে যেহেতু কোনো কন্টেন্ট থাকে না। আর এখানে স্লাইডারের জায়গায় ইমেজ অনেকগুলো আসতেছে, এখানে স্লাইডিং হচ্ছে। সো এখানে জাস্ট আপনি একটা ইমেজের মধ্যে ইমেজ দিয়ে দিবেন, ইমেজের মধ্যে এই লেখাগুলো লিখে দিবেন। হ্যাঁ, স্লাইডিং হবে না। আর এটাও লাগবে না, জাস্ট একটা ইমেজ বসাই দিবেন, আইকনটা দরকার নেই। ওকে স্যার। এটা করতে পারলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে যে আপনি যখন ইনস্পেক্ট করে দেখবেন কোনটা কীরকম দেখা যাচ্ছে, বুঝতে পারছেন? সো ইনস্পেক্ট করে সব ভিউ দেখে নেবেন কোনটা কীরকম, এবং প্রত্যেকটা ভিউর কাজ করার সময়, মানে প্রত্যেকটা সেকশনে কাজ করার সময় 3টা ভিউ চেক করে করে কাজ করবেন। নাইলে ভুল হয়, মানে ভুল হইলে পরবর্তীতে বেশি কোড লিখে ফেললে ভুল হইলে তখন কাজ করতে পারবেন না, মানে করতে পারবেন না, প্রবলেমটা সলিউশন করতে পারবেন না। ওকে, তাহলে এটা দিয়ে দিছে। আর কারো যদি প্রয়োজন হয় এখান থেকে bootstrapmed.com, এটাতে সহজ, মানে খুব সিম্পল দেওয়া আছে। সো এটা থেকে নিতে পারেন, আমি লিঙ্ক দুইটারই দিয়ে দিছি। এটা থেকে আপনাদের পছন্দ মতো বা যেটা আপনার মনে হয় পারবেন বলতে একদম সহজ না, একটু চ্যালেঞ্জিং থাকবে। হ্যাঁ, নতুন কিছু শিখতে পারবেন, একটু চ্যালেঞ্জিং। অতিরিক্ত চ্যালেঞ্জিং নিলে আবার করতে পারবেন না, একটু চ্যালেঞ্জিং থাকবে। ওইভাবে আপনারা এখান থেকে দেখে করতে পারবেন, ডিজাইনটা করতে পারবেন। আর যদি কোনো সময় ধরেন কোনো একটা ব্যাপার বুঝতেছেন না, তখন ওদের ইনস্পেক্ট করে ওদের কোডগুলো একটু চেক করে দেখবেন আসলে কিভাবে করছে, কোন কনসেপ্টে করছে। হ্যাঁ, যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে আমি ভিউ পেজ সোর্সে গিয়ে ওদের কোডগুলো একটু দেখে নিতে পারবেন। এমন না যে আমাদের মুখস্থ করতে হবে, ওরকম না। ফ্রেমের ভিতর আছে, এটা ক্যান্সেল করে দিই। ভিউ পেজ সোর্স, এই যে প্রিভিউর ভিতর আছে, আইফ্রেমের ভিতর আছে, তো এটাতে ক্লিক করে মেইন টেমপ্লেটে চলে যায়। এটা হচ্ছে মেইন টেমপ্লেট। সো ভিউ পেজ সোর্সে যে এখন ওই কোডগুলো দেখতে পাবো, এই যে ওরা কীভাবে করছে আপনি ওইটা দেখতে পারেন। হ্যাঁ, কীভাবে করছে ওইটা কি আইডিয়া নিতে পারেন। এই যে বললাম না, একটা সেকশন থাকবে যেটাতে টপ বার হিসেবে থাকবে, এবং টপ বারে ওরা কন্ট্যাক্ট ইনফো, তারপর এখানে colMD ইউজ করে না, ওরা মেবি ইয়ারটা ইউজ করছে না, ইউজ করে না হিরো সেকশন, ওরা হ্যাঁ ইউজ করছে। সো এভাবে আপনি কি ওদের থেকেও আইডিয়া নিতে পারেন, কোনো একটা পোর্শন যদি না বুঝেন আইডিয়া নেবেন। আর না পারলে তো আমি দেখাই দিব আপনাদেরকে যে পোর্শনটাতে আপনি সলিউশন করতে পারতেছেন না।
আম, আজকে হচ্ছে যে আমরা বলবো যে ওয়ার্ডপ্রেস নিয়ে কথাবার্তা, যেহেতু আমরা নেক্সট ক্লাসে ওয়ার্ডপ্রেসে যাব। এটা শেষ হওয়ার পরে ক্লাসটাতে আমরা ওয়ার্ডপ্রেসে যাব। ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে আমাদের যে জিনিসগুলা জানতে হবে, ডোমেন কি, হোস্টিং কি, এবং এগুলা কিভাবে কাজ করে। সো কারণ হচ্ছে যে আমরা যখনই ওয়ার্ডপ্রেসে যাব তখন আমাদের এইসব বিষয় জানতে হবে। ওয়ার্ডপ্রেস fiverr.com, কেন আমাদের মূল টার্গেটিং পয়েন্ট হচ্ছে যে আসলে ওয়েবসাইট তৈরি করে কাস্টমাইজ করে আমরা আর্নিং নিয়ে আসা, এটা আমাদের টার্গেটিং পয়েন্ট। হ্যাঁ, এটা হিউজ পরিমাণ ফিল্ড আছে যে কাজ করার জন্য। আমরা প্রোগ্রামিং ট্যাগে যদি যাই, ওয়ার্ডপ্রেস যদি সার্চ করি, প্রোগ্রামিং ট্যাগে এখানে ওয়েবসাইট বিল্ডার, সিএমএস, এগুলাকে বলা হয় যে ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপর ম্যাজেন্টো, তারপর হচ্ছে যে এগুলো সবগুলো, আরও অনেকগুলো আছে। এগুলো সবগুলো হচ্ছে যে আপনার সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, সিএমএস। সো কন্টেন্টকে কিভাবে ম্যানেজ করবেন, কন্টেন্ট বলতে একটা ওয়েবসাইটের মধ্যে যদি আমাদের কি থাকে, একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা অর্গানাইজেশনের ইনফরমেশন থাকে, যদি সেটা ই কমার্স ওয়েবসাইট, প্রোডাক্টের ইনফরমেশন থাকে, সো এগুলো হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্টগুলোকে কিভাবে ম্যানেজ করি, খুব ম্যানেজমেন্টের জন্য আমরা কিছু ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি, যেমন ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যদি বলেন যে আপনি করতে চাচ্ছেন, কি বলেন, আপনি শপিং সাইট তৈরি করতে চাচ্ছেন, তখন আসলে শপিফাইকে অনেকে বেশি প্রেফার করে শপিফাই কাজ করার জন্য। সো অথবা ম্যাজেন্টো অথবা ওপেন কার্ট, হ্যাঁ, এগুলাতে মানুষজন কাজ করে। সো এই ধরনের অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। জনপ্রিয় ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে আপনার সেকেন্ড জনপ্রিয় বলতে ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য শপিফাইটা অনেক বেশি কি বলেন জনপ্রিয় বর্তমানে, এবং শপিফাই মার্কেটে আসার পরে ই কমার্সের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করছে, এবং খুব সহজে ই কমার্সের ফাংশনাল ওয়ার্কগুলো শপিফাই দিয়ে খুব সহজে করা যায়, যার কারণে ওটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে পরিচিত হচ্ছে বর্তমানে। এবং এখন শপিফাইয়ের নিজস্ব মানে শপিফাই দিয়ে ওয়ার্ডপ্রেসে যেভাবে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করা যায়, মানে অনেক ডেভেলপার তৈরি হয়, ওয়ার্ডপ্রেস ডেভেলপার বা ওয়ার্ডপ্রেস ডিজাইন, মানে ওয়ার্ডপ্রেস রিলেটেড। ওয়ার্ডপ্রেস একটা ইন্ডাস্ট্রি, ওটাতে অনেকগুলো যেভাবে কাজ আছে, শপিফাইতেও বর্তমানে ওরকম কাজ। সো আমরা ওয়ার্ডপ্রেসে যাব। সো ওয়ার্ডপ্রেসে আসলে কি ধরনের কাজ আছে বা কি ধরনের কাজ আমরা করতে পারি, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে। আসলে কি করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সেটা কোনো একটা অর্গানাইজেশনের জন্য হোক, সেটা এডুকেশন সিস্টেমের জন্য হোক, সেটা হইতে পারে ই কমার্স, মানে আপনার যেটা ড্রিম সেটা আপনি কি ওয়ার্ডপ্রেস দিয়ে করে ফেলতে পারবেন। সো আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে থাকি, এবং এগুলার মার্কেট প্রাইস পিএসপি বা ডেভেলপমেন্ট থেকে অনেক কম, যার কারণে মানুষজন ওগুলা দিয়ে মানে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করার প্রতি মানে চায় যে ওয়ার্ডপ্রেস দিয়ে মানুষজন ওয়েবসাইট তৈরি করুক, কারণ ওইটাতে পেমেন্টও কম থাকে। পেমেন্ট বলতে একটা ওয়ার্ডপ্রেস সাইট যদি 20,000 টাকা হয় মিনিমাম, ধরেন একটা সেম জিনিসটা সিম্পল একটা ইনফরমেটিভ ওয়েবসাইট যদি 20,000 টাকা যদি ওয়ার্ডপ্রেস হয়, সেটা যদি পিএসপি দিয়ে ডেভেলপমেন্ট করা হয়, ওইটার রেট ডাবল থাকে, ডাবল 3 ডাবল এরকম হয়ে যায়। সো সবাই তো এতটুকু, প্রত্যেকটা ক্লায়েন্টে ছোটো কোনো অর্গানাইজেশনের জন্য এত বেশি পেমেন্টে কোনো ওয়েবসাইট তৈরি করাইতে চায় না, যার কারণে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে করায়। ওয়ার্ডপ্রেস দিয়ে করানোর আরেকটা কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস খুব সহজে মেনটেন করতে পারে, ইউজার ফ্রেন্ডলি, যে কেউ মেনটেন করতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ধরেন যে আপনি যদি ডেভেলপমেন্ট করান, সেক্ষেত্রে আপনি যে অর্গানাইজেশন থেকে করাইছেন ওই অর্গানাইজেশনের সাথে আপনার কানেকশন থাকতে হবে। আপনি চাইলে যে কোনো সময় যে কাউকে হায়ার করে আপনার সাইডের কোনো কিছু আপডেট করাইতে পারবেন না। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে ওইখানে আপনি নিজে কোনো কোড লিখতেছেন না, ওদের যে বিল্ডিং ফাংশন আছে ওগুলো ইউজ করতেছেন, যার ফলে কোনো একজন ক্লায়েন্ট চাইলে আজকে আমাকে দিয়ে কাজ করাইতে পারে, কাল বাদে পরশু চাইলে অন্য কাউকে দিয়ে কাজ করাইতে পারে, তাদের কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, সো
আর যখন আমরা নিজেরাই ডেভেলপ করি তখন আমাদের নিজস্ব চিন্তাভাবনা এবং নিজের মতো করে কোডগুলো লিখে অনেকটা স্ট্যান্ডার্ড লিখে আমরা মানে স্ট্রাকচার মেনটেন করে, তার মধ্যে সবাই আর ওই রকম স্ট্রাকচার মেনটেন করে কোড লেখা না বিদায় একজনের কোড অন্যজন কে দিয়ে কাজ করানোটা টাফ হয়ে যায় এবং ওইগুলো অনেক ব্যয়বহুল হয়, যার কারণে মানুষ ওয়ার্ডপ্রেসকে চয়েস করে। তো ওয়ার্ডপ্রেসে আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারি, ফুল ওয়েবসাইট, সেটা ই কমার্স ওয়েবসাইট হোক, সেটা রেস্টুরেন্টের অনলাইন রিজার্ভেশন হোক, সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হোক, মোটামুটি অনেক কিছু আমরা ই কমার্সের মাধ্যমে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করে ফেলতে পারি। কাস্টমাইজেশন বলতে আগে থেকে মানে আপনি স্ক্র্যাচ করেও ডিজাইন করতে পারেন। স্ক্র্যাচ করা মানে নিজের পছন্দ মতো করে ডিজাইন করা, সেটাতে লিমিটেশন আছে, তারপরেও আমরা স্ক্র্যাচ করে নিজের পছন্দ মতো করে ডিজাইন করতে পারি। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডেমো ইনপুট, মানে আগে থেকে ডিজাইন দেওয়া থাকে বা কোনো একটা ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইট রেডি করা থাকে, দেন ওইটাকে আমরা ইনপুট করে ওইটাতে কাস্টমাইজ করি। যদি আমি আরেক জিনিস দেখাই, ডিবি থিম, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায়। এটা হচ্ছে যে ডিবি থিম বা ডিবি বিল্ডার, একটা হচ্ছে যে পেজ বিল্ডার হিসেবে কাজ করে, যে আমরা ওয়ার্ডপ্রেসের সাইটগুলোতে পেজগুলো যেভাবে ডিজাইন করি, যেমন ধরেন আমরা এখন HTML CSS নিয়ে কাজ করতেছি, সেই জায়গা থেকে আমরা HTML CSS দিয়ে একটা পেজ ডিজাইন করি। ঠিক সেম আমরা যখন ওয়ার্ডপ্রেস দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করব তখন পেজ বিল্ডার থাকে, যেগুলোর মাধ্যমে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট তৈরি করি। হ্যাঁ, সো এরকম একটা ডিবি বিল্ডার, ডিবি এটা এরকম একটা পেজ বিল্ডার যেটাকে বলা হয় ডিবি থিম অথবা ডিবি বিল্ডার বলি। ডিবি বিল্ডার হচ্ছে পেজ বিল্ডার হিসেবে কাজ করে, ডিবি থিমটা টোটাল থিম হিসেবে কাজ করে। দেন যে কোনো একটা আপলোড করলে হয়ে যায় আমাদের কাজের ক্ষেত্রে। এখানে ধরেন ডিফল্ট অনেকগুলো লেআউট, এটা যদি আপনি ইয়ারলি বেসিসে কিনে নেন বা লাইফ টাইম কিনে নেন, এই 195টা লেআউট আপনি পাচ্ছেন, মানে পেজের ডিজাইন পাচ্ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড। ধরেন আমি এজেন্সি ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো ডিজাইন খুঁজতেছি বা আমার কোনো রেস্টুরেন্টের ডিজাইন লাগতেছে, তখন আপনার কিছু করতে হবে না, জাস্ট এখান থেকে যদি আপনি এটা কিনে থাকে, আপনার এটার লাইসেন্স যদি কিনা থাকে, তাহলে আপনি কি করে দিতে পারেন, এখান থেকে ডিজাইনটা ইনপুট করে, আগে থেকে তৈরি করা ডিজাইন এটাকে ইনপুট করে আপনার ক্লায়েন্টের মতো করে কাস্টমাইজ করে দিতে পারেন। হ্যাঁ, এরকম ডেমো ম্যাক্সিমাম অনেকগুলা থিমের মধ্যে থাকে। এটা ইলিগেন্টস থিমের একটা প্রোডাক্ট, আর ডিবি থিম। দেন হচ্ছে যে এরকম অনেকগুলা থাকে, দেন আপনি কাস্টমাইজ করতে পারবেন। অথবা অন্য কারো একটা ওয়েবসাইট তৈরি করা, ডিজাইন করা, এটা তো কেউ একজন ডিজাইন করে রাখছে। সো এরকম ডিজাইন করা কোনো একটা ওয়েবসাইট আপনার ক্লায়েন্ট আপনাকে দিল, কোনো একটা পোর্শনকে কাস্টমাইজ করতে বলল, ধরেন যে এই ম্যাক দিস এটার কালার চেঞ্জ করতে বলল, বা এই পোর্শনটা ওর দরকার নাই তো এটা ডিলিট করে দিতে বলল। এই ধরনের কাস্টমাইজেশনও আমরা করতে পারি। এরপর আরও কি, বাগ ফিক্সিং, অনেক ধরনের বাগ দেখায়, বাগ বলতে অনেক ধরনের এরর আসে, ওগুলো আমরা ফিক্স করতে পারি। হ্যাঁ, বাগ ফিক্সিংয়ের ব্যাপারটা হচ্ছে যে আপনার এক্সপেরিয়েন্স হইতে হবে এবং গুগল সার্চ করে বা বিভিন্ন মেথডে আপনি বাগ মানে ওর প্রবলেমটা আইডেন্টিফাই করে ওইটার সলিউশন করে দেওয়ার অ্যাবিলিটি আপনার থাকতে হবে, বা এটা কাজ করতে হয়, হুট করে হয়ে যায় না। কারণ একটা ওয়েবসাইট তৈরি করা যত সহজ, একটা ওয়েবসাইটের মধ্যে কোনো একটা কারণে কোনো প্রবলেম ফেস করলে বা কোনো বাগ আসলে, বাগ বলি ওইটাকে আমরা, কোনো প্রবলেম ফেস করলে ওইটাকে আইডেন্টিফাই করা তার চেয়ে ডাবল কঠিন ব্যাপার আর কি, প্রবলেম আইডেন্টিফাই করা এবং ওইটার সলিউশন বের করা। সো বাগ ফিক্সিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনি আস্তে আস্তে যখন কাজ করতে করতে এক্সপেরিয়েন্স হবেন, তখন হচ্ছে যে আসলে এটা সলিউশন করতে পারবেন। 4 নাম্বার হচ্ছে পারফরমেন্স অ্যান্ড এসইও। পারফরমেন্স বলতে একটা সাইডের, আমি ওই দিন দেখাইছি একটা, এগুলো আমি দেখাবো আমার এই আপনাদেরকে। পারফরমেন্স বলতে একটা সাইডের লোডিং আপ টাইম কত, মানে ওইটা লোড হইতে কতটুকু সময় নিচ্ছে, সো অপটিমাইজ করা। হ্যাঁ, সো একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করতে চাই, এই ব্যাপারগুলোতে অনেকটা ফোকাস করতে হয়। অনেক নতুন ডেভেলপার, নতুন ডিজাইনাররা আসলে এগুলোতে ফোকাস করেন, অনেক সিনিয়র ডেভেলপার, সিনিয়র ডিজাইনার বলেন, ওরা ফোকাস করে না পারফরমেন্স নিয়ে। হ্যাঁ, কারণ
আপনার একটা সাইডে যদি লুড হইতে টাইম নেয় তাইলে আসলে অডিয়েন্সের ইমপ্রেশন নষ্ট হয়ে যায়, যে অডিয়েন্স ফার্স্ট ইমপ্রেশন বলে না, আপনার সাইডে যখন আসবে, যখনই ওইটা ধরেন যে 30 সেকেন্ড 1 মিনিট ধরে ওপেন হইতে টাইম লাগে, তখন ওই সাইট কেউ ব্রাউজ করতে চায় না। সেজন্য পারফরমেন্স একটা সাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই ব্যাপারগুলো আপনাদেরকে জানানো হবে। আরটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে যে একটা ওয়েবসাইট যখন আমরা তৈরি করি, আমরা যখন কোনো অফার দিয়ে থাকি তখন এক পেজের মধ্যে অফার রিলেটেড সব কিছু আমরা এক পেজের মধ্যে একটা ডিজাইন করে দেন হচ্ছে যে আমরা ওয়েবসাইটে পাবলিশ করি, এবং ওইটা দিয়ে আমরা মার্কেটিং করি। যেমন ধরেন এটা ল্যান্ডিং পেজের মধ্যে এখানে কি কি সার্ভিস দিচ্ছে, ট্রেন্ডিং রেসিপি কি কি আছে, দেন স্টাফ পিক কি হচ্ছে, এগুলো সব দিয়ে দিছে। এবং যদি এটার ডিজাইন এবং হোম পেজের ডিজাইন কিন্তু সেম না, এক একটা ল্যান্ডিং পেজের ডিজাইন আমরা এক এক ধরনের করে থাকি, এক এক সময় ওইটা হচ্ছে মার্কেট বেসিসে করে থাকি। হ্যাঁ, এবং ধরেন যে কথার কথা এটা মার্কেটিংয়ের জন্য আমরা একটা পেজ ডিজাইন করি, ওটাকে ল্যান্ডিং পেজ বলে, এবং ওইটা মূলত গুগলে যখন কোনো একটা কোম্পানি কি দেয়, অ্যাড দেয়, ম্যাক্সিমাম অনেক কোম্পানি এই ল্যান্ডিং পেজটা তৈরি করে ওইটার মাধ্যমে অ্যাড রান করলে কি হয়, আপনার টোটাল ওয়েবসাইটের একটা ইনফরমেশন বা আপনি যে অফার দিচ্ছেন ওইটার সুন্দর একটা কন্টেন্ট আপনি দিয়ে ওই ডিজাইনের মাধ্যমে আপনার ক্লায়েন্টদেরকে আকৃষ্ট করা বা ক্লায়েন্টকে এঙ্গেজ করানোর জন্য আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করে থাকি। এবং ল্যান্ডিং পেজগুলো মূলত কান্ট্রি বেসিসে চেঞ্জ হয়, বা ওইটা ক্লায়েন্ট তো আপনাকে দিবেন, আপনি তো করবেন না, বাট আমি তারপর আপনাদেরকে দিচ্ছি বা বিজনেস থটগুলো বলতেছি কীভাবে আসলে কাজ করি আমরা এটাতে। ল্যান্ডিং পেজগুলো আসলে কান্ট্রি বেসিসে হয় অনেকটা সময়, যে কোন কান্ট্রির মানুষজন কী ধরনের ল্যান্ডিং পেজ বা কী ধরনের কন্টেন্ট পছন্দ করে, ওই ধরনের কন্টেন্ট দিয়ে আমরা ল্যান্ডিং পেজগুলো তৈরি করি। সো ল্যান্ডিং পেজ মানে একটা ওয়েব পেজ তৈরি করার মতো, আর কিছুই না। আমরা ওয়েবসাইটের হোম পেজ তৈরি করতেছি না, ঠিক ল্যান্ডিং পেজগুলো ওরকম। যদি আমি চিপ ওয়েবসাইট ডিজাইন এজেন্সি দিয়ে সার্চ করলাম, দেখবেন এখানে কিছু অ্যাড আসছে, দেখছেন? এগুলোর জন্য আসলে ল্যান্ডিং পেজ তৈরি করে থেকে এখানে দুইটা অ্যাড আসছে, একটা হচ্ছে লন্ডনের আর একটা হচ্ছে যে হোস্টগেটর থেকে। আচ্ছা, সো এটা আচ্ছা, লিখে দেখেন, স্টুডেন্ট ওয়েবসাইট ডিজাইনিং কোম্পানি বাংলাদেশ দিলে আসবে, বাংলাদেশ দিলে কাজ নেই, বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের জন্য কেউ গুগলে অ্যাড রান করে না, বাংলাদেশে আসলে গুগলে অ্যাড রান করে কোনো ফায়দা নাই, কোনো প্রফিট নেই। ইউএসএ এই যে এগুলো হচ্ছে যে এরা অ্যাড দিছে, অ্যাড রান করছে, এখান থেকে ধরেন কাস্টমার এঙ্গেজ করে। আমি প্রত্যেকটা অ্যাডে ক্লিক করতেছি, অ্যাড ক্লিকে যদি উনি এই যে এই যে দেখেন এক পেজের মধ্যে মোটামুটি একটা ওয়েবসাইটের ইনফরমেটিভ বা সব কিছু নিয়ে আসছে। হ্যাঁ, এটার এলপি দিয়ে, হ্যাঁ, এটার মেন ওয়েবসাইটে কিন্তু এরকম না, যদি দেখেন অন্যরকম হবে। সো এটা হচ্ছে ল্যান্ডিং পেজ এভাবে ডিজাইন করা থাকে। আর একটু যাই, website 100% customized websites launch in 45 days, তারপর এখানে কীরকম জাস্ট ওই সার্ভিসটা নিয়ে কথাবার্তা বলবে, ওর ওয়েবসাইট ডিজাইন নিয়ে। ধরেন একজন একটা ওয়েবসাইট
ডেভেলপ করে বা ওয়েবসাইট ডিজাইন করে এরকম একটা এজেন্সি তো অনেকগুলো সার্ভিস দেয়, তাই না? সো ও ধরেন কোনো একটা স্পেসিফিক সার্ভিসের জন্য, যে শুধুমাত্র রেস্টুরেন্টের জন্য ও কি দিচ্ছে, অ্যাড রান করতেছে, তখন রেস্টুরেন্টের জন্য ও ল্যান্ডিং পেজ তৈরি করে, দেন ওইটার জন্য কি করে একটা পেজ তৈরি করে, ওই পেজে শুধুমাত্র রেস্টুরেন্ট রিলেটেড কথাবার্তা বলে, দেন হচ্ছে যে ওইটা দিয়ে মার্কেটিং করে। ও ল্যান্ডিং পেজগুলো এরকমই হয়, হ্যাঁ। তারপর হচ্ছে যে, এবং আপনারা থিম ফরেস্টে গিয়ে যদি ল্যান্ডিং পেজ themeforest.com বা themeforest.com না .net, থিম ফরেস্টে গিয়ে যদি আপনি ল্যান্ডিং পেজ দিয়ে সার্চ করেন, এখানে ওয়ার্ডপ্রেস, আমি যদি লিখি যে ল্যান্ডিং পেজ, তাহলে দেখতে পারবেন আসলে ল্যান্ডিং পেজগুলোর ডিজাইন কেমন হয়। এই যে দেখেন ল্যান্ডিং পেজ কত ডলার, $75 একটা ল্যান্ডিং পেজ, এখানে অনেকগুলো ল্যান্ডিং পেজ দিবে মেবি। সো ল্যান্ডিং পেজের কনসেপ্ট এখান থেকে পেয়ে যাবেন, তাইলে এটা একটা সার্ভিস আপনার জন্য। তারপর WP ইনস্টলেশন অ্যান্ড সেট আপ, অনেকে আছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে পারে না, হয়তো বা ওয়ার্ডপ্রেসে উনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিবে, ওর যে প্রিমিয়াম থিম আছে ওইটা ইনস্টল করে দিবে, একটা ডেমো ইনপুট করে দিবে, ওই থিমের মধ্যে ডেমো থাকে, সো ডেমো ইনপুট করে দেবে, মানে যেগুলো আমরা লাইসেন্সে কিনে themeforest.net থেকে যদি আপনি কোনো থিম কিনে থাকেন তাহলে অবশ্যই এখানে ডেমো থাকবে। এই যেগুলো ডেমো ডিজাইন করে রাখছে, আপনি যে কোনো একটা আপনার পছন্দ মতো ডিজাইন কি করতে পারবেন, ইনপুট করে দিতে পারবেন আপনার পছন্দের ডিজাইন। সো কেউ অনেকে হয় কি ধরেন যে এখান থেকে themeforest থেকে ডিজাইন কিনে নিল, কিন্তু উনি সেট আপ করতে জানে না, বা জানলেও ওনার এটা করার সময় নেই, সেক্ষেত্রে কি করে, এগুলো হচ্ছে বাইরের মার্কেটের, সেক্ষেত্রে কি করবে, আপনাকে বলবে যে আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দেন, দেন হচ্ছে যে এই থিমটা ইনস্টল করে, হয়তো বা উনি একটা থিম দিয়ে দিবে, ওই থিমটা ইনস্টল করে কি করে দেন, একটা ডেমো ইনপুট করে দেন। এই যে দেখেন এখানে অনেকগুলো ডেমো আছে, সো একটা ডেমো ইনপুট করে দেন। তো আপনার এই ধরনের কাজও আছে, খুব সিম্পল, এই ধরনের WP ইনস্টলেশন, সেট আপ, ব্যাকআপ, কুলন অ্যান্ড মাইগ্রেশন। ব্যাকআপ, কুলন অ্যান্ড মাইগ্রেশন হচ্ছে ব্যাকআপ, আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়া, হয়তো বা আপনাকে বলবে ওয়েবসাইটের, আমার একটা ওয়েবসাইট আছে ওইটার ব্যাকআপ লাগবে বা ব্যাকআপ নিতে হবে। ব্যাকআপের জন্য হয়তো বা ব্যাকআপ বলতে শুধু ব্যাকআপ দেওয়া না, অটোমেটিক ব্যাকআপের কিছু সিস্টেম আছে, সো অটোমেটিক ব্যাকআপ নেওয়া যাবে, ওই সিস্টেমগুলো আপনি তৈরি করে দেবেন। কুলন মানে একটা ওয়েবসাইটের মতো করে আপনি আর একটা ওয়েবসাইট তৈরি করে দেবেন হুবহু, এবং ফাংশনাল এবং প্রত্যেকটি ইয়া। তারপর হচ্ছে মাইগ্রেশন বলতে হচ্ছে একটা হোস্টিং বা একটা ডোমেন, একটা নাম, ধরেন যে আমার ওয়েবসাইটের নাম riyazmorshed.com থেকে আমি চাচ্ছি যে josimuddin.com এর মধ্যে আমার ওয়েবসাইটটাকে নিয়ে যেতে, এটাকে বলে মাইগ্রেট। একটা ওয়েবসাইটকে একটা ডোমেন থেকে অন্য ডোমেনে নেওয়া যাওয়া, হ্যাঁ, অথবা লোকাল হোস্ট থেকে কোথায় সার্ভারে আপ করা, এগুলাকে মাইগ্রেশন বলে। সো মাইগ্রেশন কিভাবে করবেন ওই সম্পর্কে আপনাদের ডিটেলস আমি দেখাবো। আচ্ছা, মাইগ্রেশন। এরপরে আছে সিকিউরিটি নিয়ে, এগুলার কাজ আছে সিকিউরিটি নিয়ে, অবশ্যই সিকিউরিটি, আপনার ওয়েবসাইটটা কী ধরনের সিকিউরিটি এনশিওর করতে পারবেন, বা সিকিউরিটি রিলেটেডও জব এখানে আছে। সো আমরা মোটামুটি প্রত্যেকটা জিনিস টাচ করে যাব আমাদের এই ওয়ার্ডপ্রেসের লেকচারে বা জার্নিতে। সেটা ডিপেন্ড করে, আমি গত ক্লাসে বলছি, আপনাদের কাজের স্পিড এবং আগ্রহের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আজকে অনেক কথাবার্তা বলে ফেলছি, কী কী করাবো না। সো যদি দেখতেছে যে আপনাদের আউটপুটটা ওরকম না, তাইলে অনেক কিছু এখান থেকে স্কিপ হয়ে যাবে, অটোমেটিকলি স্কিপ হয়ে যাবে, দেখবেন তখনই। আর যদি আপনারা ফ্লো ধরে রাখেন তাহলে তো অনেক বেশি শিখতে পারবেন। এগুলো হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করতে, কারণ আমরা কোনো জায়গায় আমাদের প্রফিট ছাড়া আমরা সময় দিতে চাই না। সো সেজন্য আমি ওয়ার্ডপ্রেসে যাওয়ার আগে আমি এখানে দেখাচ্ছি এখানে আমাদের কি ধরনের সেল বা কি ধরনের কাজ আছে। কাজ অনেক আছে, আপনি যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আপনার স্কিলটা ভালো থাকতে হবে। তারপর বাংলাদেশ মার্কেটেও আপনি কাজ করতে পারেন, বিভিন্ন আপনার পরিচিত অপরিচিত, আপনি যখন ওয়েবসাইট রেডি করতে পারবেন তখন আপনি রেডি করে বিভিন্ন জনকে আপনি করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন যে আপনি ওয়েবসাইট রেডি করতে জানেন। সো যার কমিউনিকেশন স্কিল যত ভালো, সে হয়তো বা মার্কেটে ভালো করতে পারবে। এবং কমিউনিকেশন স্কিল ভালো না হলেও পারবে না ওরকম না, কিন্তু আপনি ফাইবার মার্কেট প্লেস বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে
ওগুলা থেকে আপনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, একটা স্টুডেন্ট যদি 6 মাস একদম প্রপারভাবে লেগে থাকেন, মানে কাজ শেখার পর 3 মাস হইতে 6 মাস যদি লেগে থাকে মার্কেট প্লেস নিয়ে, সেই কাজ পাবে। সে লোকাল মার্কেট হোক, সে ইন্টারন্যাশনাল মার্কেট হোক, যে কোনো মার্কেট থেকে সে কাজ পাবে লিখিত, যদি লেগে থাকে। আর লেগে না থাকলে তো সে কোনো জায়গা থেকে কাজ পাবে না, সেটা সত্য। হ্যাঁ, এগুলো ছিল ওয়ার্ডপ্রেস। এখন যেহেতু আমাদের প্রত্যেকটা কাজই প্রফেশনাল, আমার এখানে আমি দেখাচ্ছি যে মার্কেট প্লেসে কী ধরনের কাজ চলে, ওই ধরনের কাজ আমরা শিখব, বকিঝকি কাজ আমরা শিখতে যাব না। সো যার কারণে আমাদের যেহেতু এগুলো সবগুলা প্রফেশনাল ওয়ার্ক বা প্রফেশনালি আমাদের শিখতে হবে এবং হ্যান্ডেল করতে হবে, সেজন্য আমাদের অবশ্যই ডোমেন হোস্টিং দরকার। কারণ আমাদের ওয়ার্ডপ্রেসের কাজগুলো আমরা লোকাল হোস্টে করি না। লোকাল হোস্টে করি না একটা কারণে, কিন্তু আমরা যখন ডেভেলপমেন্ট করি, পিএসপি দিয়ে কোনো কাজ করি, তখন লোকাল হোস্টে কাজ করি আগে, তারপর হচ্ছে যে আমরা সার্ভার অ্যাপ করি। আর যখন ওয়ার্ডপ্রেসে কাজ করি তখন আমরা একেবারেই সার্ভারে কাজ করে ফেলি, কারণ হচ্ছে যে ওয়ার্ডপ্রেস তো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। হ্যাঁ, সো ওইখানে কাজ করে ফেলি। ওই আবার অনেক লিমিটেশন আছে, যদি লোকাল হোস্টে কাজ করি। লিমিটেশন বলতে অনেকগুলা প্লাগইনস প্রপারভাবে কাজ করে না। যেমন আমার স্টুডেন্ট, আমি ডিবি থিম দিয়ে কিভাবে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ডিবি থিম দিয়ে কিভাবে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, ওইটাও আমি দেখাবো এই কোর্সে। এলিমেন্টর এবং ডিবি দুইটা পেজ বিল্ডার দেখাবো, এবং আমরা ফ্রি এবং প্রিমিয়াম থিম সবগুলা নিয়ে কাজ করব। আমার টার্গেট আর কি ফ্রি এবং প্রিমিয়াম থিম সবগুলা নিয়ে কাজ করব। এবং আমাদের কোর্স চলাকালীন, আমাদের তো এখন 20টা ক্লাস, আমাদের কোর্স চলাকালীন সময়ে আমরা কম হলে 8 থেকে 10টা বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইট করব। বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইট, একটা রেস্টুরেন্টের হবে, একটা ওয়েডিং হবে, ধরনের একটা এডুকেশন হবে, তারপর বিভিন্ন আইটি সার্ভিস রিলেটেড হবে। এই ধরনের আমরা 8-10টা প্রজেক্ট পর্যন্ত করার টার্গেট নিয়ে আমার মাথায় আসছে। বাকিটা হচ্ছে যে প্রজেক্ট করবেন তো আপনারা, প্রজেক্ট তো আমি করব না, বাট আমি যখন বেসিক বা স্ক্র্যাচ কীভাবে করে, সব কিছু কীভাবে ইউজ করে, এগুলা যখন শেখার পরে, বেসিকটা দেওয়ার পরে আপনারা প্রজেক্টগুলো করতে হবে। প্রজেক্ট করে আমাকে, আপনারা যখন প্রবলেম ফেস করবেন তখন আমাকে ওগুলার সম্পর্কে বলবেন যে আমি এই জায়গায় প্রবলেমগুলো ফেস করতেছি। তো আমরা টোটাল কোর্স শেষ করার আগে, 50টা ক্লাস শেষ করার আগে, আমি হয়তো বা আপনাদেরকে 8-10টা বিভিন্ন ইন্ডাস্ট্রি রিলেটেড ওয়েবসাইট তৈরি করানোর চিন্তা ভাবনা মাথায় রাখছি। বাকিটা হচ্ছে যে ওভারঅল জানে কতটুকু সাকসেস হওয়া যায় বা কতটুকু দিতে পারতেছি। সেকেন্ড যে কথাটা হচ্ছে যে সেজন্য আমাদের ডোমেন হোস্টিং প্রয়োজন, কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা কাজই প্রফেশনালি করতে হবে। নাইলে আমি যদি আপনাদেরকে, আমি আপনাদেরকে লোকাল হোস্টে এই কাজগুলো করাইতে পারি, আসলে এটা দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। কারণ হচ্ছে যে অনেকগুলা থেকে যাবে, লেগিংস থেকে যাবে, যেটা আপনি সার্ভারে কাজ করলে সার্ভার কী জিনিস, সার্ভার কীভাবে মেনটেন করবেন, সার্ভারে কীভাবে আপলোড করবেন, এই ব্যাপারগুলো আপনার যে সি প্যানেলটা দেখতে দেখতে আপনার মুখস্থ হয়ে যাবে অনেকটা। আপনাকে যদি লোকাল হোস্ট দেখায়, আমি সি প্যানেল আপনাদেরকে প্রথম ক্লাসে দেখাইছি, মানে ওই কিছুদিন আগে একটা ক্লাসে দেখাইছি। ওই সি প্যানেলটা যদি আপনি নিজে কখনো ইউজ না করেন, আপনার যদি ক্লায়েন্ট দেয়, তখন তো আপনি আন্দার মতো এদিক এদিক করবেন, কোনটাতে কী করতে হবে সেটা আপনি নিজেও পারবেন না, তাই না? তো আপনি যে জিনিসটা নিজে পারবেন না, সেটা আপনি সেই সার্ভিসটা সেল করবেন কীভাবে? যার জন্য আপনাকে একদম প্রফেশনাল লেভেলে কাজগুলো হ্যান্ডেল করতে হবে বা করতে হবে। এখন বলি, সেজন্য আপনাকে ডোমেন হোস্টিং কিনতে হবে। ডোমেন হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নামটা, আর হোস্টিং হচ্ছে যে আপনি যেখানে আপনার ফাইলগুলো আপলোড করবেন, আপনার ওয়েবসাইটটা আপলোড করবেন, সেটা হচ্ছে হোস্টিং। মোটামুটি আমরা অনেকেই সিএসসি ডিপার্টমেন্টে আছি বা আমরা অনেকেই এই ব্যাপার সম্পর্কে জানি না থাকলেও মোটামুটি করে। সো প্রত্যেকটা ডোমেনের এগেনস্টে আমরা যে নামটা দেখি, যে ডোমেন ধরেন riyazmorshed.com, সো প্রত্যেকটা ডোমেন হচ্ছে যে ইউনিক এ কারণে riyazmorshed.com দিয়ে আর কেউ ডোমেনটা কিনতে পারবে না। এটার ব্যাকএন্ডে একটা আইপি অ্যাড্রেস থাকে। আইপি অ্যাড্রেস বলতে যেটা আমাদের প্রত্যেকটা কম্পিউটারও আইপি অ্যাড্রেস থাকে। সো আইপি অ্যাড্রেসগুলো এরকম হয় 192.168.1.0. এই ধরনের আইপি অ্যাড্রেসগুলো হয়। সো আইপি অ্যাড্রেসগুলো ইউনিক, গ্লোবালি ইউনিক। এটা এরকমই নয়
যে বাংলাদেশের রিয়াজমোর্শেদ.com একটা কিনতে পারছে, সেটা আবার ইউরোপে কেউ রিয়াজমোর্শেদ.com কিনতে পারবে এরকম কিন্তু না। হ্যাঁ, এটা হচ্ছে গ্লোবালি ইউনিক। যেখান থেকে আমরা যারা এই ডোমেন হোস্টিং সেল করি না কেন, প্রত্যেকে একটা জায়গা থেকেই ডোমেন হোস্টিংগুলো কিনতে হয়। হ্যাঁ, আবার স্পেসিফিকভাবে আছে কীরকম কান্ট্রি বেসিসে, যেমন আমাদের গভর্নমেন্টের যেগুলা gov.bd যেগুলা দেখবেন, হ্যাঁ, সো সেইগুলা আমাদের আবার বিটিসিএল থেকে আমাদের করতে হয় দেশের। সো .com.bd এরকম থাকে যেগুলা, হ্যাঁ, ওগুলো হচ্ছে দেশে থেকে আপনাকে করতে হবে। আর যখন .com, .net, .org এরকম কিনে আমরা সেগুলা দুইটা জায়গা থেকে কিনতে পারি। আমরা গ্লোবাল কোনো হোস্টিং কোম্পানি থেকে কিনতে পারি, অথবা আমরা লোকাল বাংলাদেশি কোনো হোস্টিং কোম্পানি থেকে কিনতে পারি। এখন গ্লোবালি যদি কিনতে চান, অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ড লাগবে, EBL এর অ্যাকোয়া কার্ড অথবা যে কোনো ক্রেডিট কার্ড মাস্টার কার্ড আপনার প্রয়োজন হবে। এরপরে যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন, তখন আপনি বিকাশে পেমেন্ট দিতে পারেন, বিকাশে পেমেন্টের মাধ্যমে আপনি কিনতে পারেন ডোমেন হোস্টিং। সো আপনারা যে কোনো জায়গা থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবেন। ডোমেন হোস্টিং কেনার জন্য প্রথমে যে ব্যাপারগুলো আপনাকে জানতে হবে, বা যে ব্যাপারগুলো আপনি যে এজেন্সি থেকে বা যে কোম্পানি থেকে কিনতেছেন তাদের থেকে জিজ্ঞেস করবেন। এখন অনেক কোম্পানি যদি ফেসবুক স্ক্রলিং করেন বা ডোমেন হোস্টিং দিয়ে সার্চ করেন, তাহলে হাজারটা কোম্পানি আছে 20 টাকায় ডোমেন হোস্টিং সেল করতেছে বা 100 টাকায় সেল করতেছে, হ্যাঁ, মান্থলি বেসিসে। হ্যাঁ, এরকম অনেক কোম্পানি করতেছে, আবার অনেক কোম্পানি অনেক ভালো প্রাইসও রাখতেছে। সো এটা ডিপেন্ড করে যে দুইটা কারণ, যারা সাস্টেইন করবে মার্কেটে ওদের প্রাইসগুলা স্ট্যান্ডার্ড প্রাইস হয়। যারা একটু ওয়েট করেন, যেটা বলতেছিলাম, কেনার সময় আপনি যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন। কেনার সময় হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আপনি এখন অফারে সেল করে অনেকে, যারা মার্কেটে সাস্টেইন করে দীর্ঘদিন মার্কেটে থাকবে তারা স্ট্যান্ডার্ড প্রাইস রাখবে। আর যাদের হয়তো বা দেখা যাচ্ছে যে বুঝতেছে না ডোমেন হোস্টিং সেল করে কী ধরনের প্রফিট হবে ওর, হয়তো বা প্রথম অবস্থায় খুব কম প্রাইসে দিয়ে মার্কেট ধরতে চাচ্ছে বা মার্কেটে আসছে, কিন্তু বেশি দিন সাস্টেইন করতে পারে না, তারপর আবার হারায় যায়। সো সেক্ষেত্রে আপনাকে একটু চিন্তা ভাবনা করে নিতে হবে যে কোম্পানিগুলো সাস্টেইন করবে বা যে কোম্পানিগুলো পুরনো, ওইখান থেকে নেওয়া। একটা জিনিস, ওদের প্রাইস বেশি থাকে, মোটামুটি প্রাইস বেশি বলতে বর্তমান যেগুলো আপনারা ইয়াতে দেখবেন, কি বলে, ফেসবুকে অফারে দেখবেন, ওদের থেকে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে প্রাইসে। তারপর কারণ প্রপার আমি যতটুকু দেখি, আমরা যে সার্ভিসটা দেওয়ার সময় প্রপার সার্ভিস দিতে গেলে আপনাকে একটা স্ট্যান্ডার্ড প্রাইস রাখতে হবে, যেটা দিয়ে ব্যালেন্স হয় সব কিছু। দ্বিতীয়ত হচ্ছে যে অফারে যেগুলা যদি আপনারা বাই করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা ওনার থেকে জেনে নেবেন যে কি আপনার ডোমেনটা যে কোনো সময় ট্রান্সফার করতে দিবে কিনা। অনেক কোম্পানি আছে অফারে করবে, আপনাকে ডোমেন ফ্রি দিবে, কিন্তু আপনাকে 2 বছর 3 বছর ওরা আটকে রাখবে। আটকে না রাখলে ওদের কোনো প্রফিট নেই, অবশ্যই আটকে রাখতে হবে। তো সেই জায়গা থেকে ওরা যদি ভালো খারাপ সার্ভিস দেয়, আপনাকে ওখানে থেকে যেতে হবে, ওখান থেকে আপনি শিফট করতে পারবেন না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি যে কোনো সময় আপনি সাইট ট্রান্সফার করতে পারবেন কিনা, বা ডোমেন ট্রান্সফার বা হোস্টিং ট্রান্সফার করতে পারবেন কিনা, এই বিষয়ে আপনি জেনে নেবেন। ডোমেন প্রবলেম নাই, কিন্তু হোস্টিংটা প্রবলেম। ডোমেন আপনি যে কোনো জায়গা থেকে কিনেন সমস্যা নেই, কিন্তু হোস্টিংটা প্রবলেম। তো আমরা দুইটা জিনিস একই কোম্পানি থেকে কিনবো, আলাদা আলাদা কোম্পানি থেকে কিনবো না। আলাদা আলাদা কোম্পানি থেকে কিনলে কিছু প্রবলেম ফেস করতে হয় আমাদের, সেজন্য আমরা একই কোম্পানি থেকে কিনবো। দ্বিতীয়ত কথা হচ্ছে যে আমি আবারও বলতেছি, প্রথম হচ্ছে যে যারা সাস্টেইন করতেছে বা পুরনো কোম্পানির, আপনার পরিচিত বা অপরিচিত পুরনো কোম্পানি আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন, সেগুলা থেকে কেনার ট্রাই করবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যে কেনার সময় কোম্পানির সাথে কথা বলে ওরা যে কোনো সময় আপনার ডোমেন ট্রান্সফার করার সুযোগ দিচ্ছে কিনা এ ব্যাপারে এনশিওর হবেন। বা তারপর হচ্ছে সার্ভারটা কেমন, ওই সম্পর্কে আপনি জিজ্ঞেস করতে পারেন, সার্ভারটা কেমন, কী কী সার্ভিস দিবে বা কী কী আপনার, আমি এখানে লিখতেছি শিপ হোস্টিং ইন বাংলাদেশ বা হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ, রিসেল ক্লাব, অনেকজনে এখানে আবার অ্যাড দিচ্ছে, হোস্ট ক্রেটর, আচ্ছা, একজন বিডি, আচ্ছা,
কয়েকটা ওয়েবসাইটে যায় এমনিতে র্যান্ডম। তারপর আরেকটা আছে খুব পুরনো কোম্পানি, ইকরা। মানে আমি আপনাদেরকে একটু পার্থক্যটা দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা আছেন? জি স্যার। আছি স্যার, সবাই আছি। অবশ্যই আপনারা তো শেয়ার্ড হোস্টিং কিনবেন, শেয়ার্ড হোস্টিং হবে। যেমন ওদের এসএসডি, ওয়েব হোস্টিং, পারফরম্যান্স, ট্যাগ, অল প্ল্যানে যাই। যেমন ধরেন আলফা ডট নেট, এটা 2 GB হোস্টিং সেল করতেছে যে 1500 টাকায়, 2 GB দিবে। আচ্ছা, ব্যান্ডউইথ 50 GB। তারপর অ্যাড অন ডোমেন, সাব ডোমেন, ইমেল, ফ্রি SSL সার্টিফাইড। এটা একটু দেখে নেবেন SSL সার্টিফাইড কিনা, এটা দেখতে হয়। তারপর এখানে 2 GB জায়গা আপনি কত জিবি নেবেন সেটা আপনার ইচ্ছা। মিনিমাম 2 GB নেওয়া বেটার, এর চেয়ে বেশি নেওয়ার এখন প্রয়োজন নেই। এমনিতে মোটামুটি 2 GB নিলে হচ্ছে। বাকি সময় যদি আপনার বাড়তি নিতে হয় তখন আপনি কি করবেন, ইয়া করতে পারেন। ওদের ওদের দেখেন, এটা হচ্ছে অনেক পুরনো, ইকরা। 2 GB হোস্টিং হচ্ছে যে 3000 টাকা ইয়ারলি, শুধু হোস্টিং। হ্যাঁ, শুধু হোস্টিং হচ্ছে 3000 টাকা। যাতে ফিরে যায়, যেমন পুরনো কোম্পানি যেগুলো, এগুলো হচ্ছে সাস্টেইনেবল, এবং ইকরাটা আরও অনেক বেশি পুরনো। ওদের প্রাইসগুলো একটু বেশি। প্রাইস বেশি বলতে ওরা মার্কেটে সাস্টেইন করতে গেলে আসলে প্রাইসগুলো মানে প্রপার সার্ভিস দিতে গেলে প্রাইসগুলো ওভাবে রাখতে হয়, নাইলে কোনো প্রফিট থাকবে না, বা প্রফিটটা মার্কেটে সাস্টেইনই করা যাবে না। সো এবং ওদের যদি দেখেন বিজনেস প্ল্যান বা আনলিমিটেড, ওদের প্রাইসগুলো লিনাক্সের যে 8 GB, 2 GB এবং ব্র্যান্ড 80 GB এবং ইমেল 15, তারপর সাবডোমেন 5টা এবং অ্যাড অন ডোমেন 3000 টাকা, 2000 টাকা। এর চেয়ে আরও কম ইয়াগুলো আছে, ওদের থেকেও দেখতে পারেন। ওরা SSL সার্টিফাইড দিবে কিনা এগুলা কথাবার্তা বলতে পারেন। আরও অনেক কোম্পানি আছে, কোম্পানির অভাব নাই। সো যেমন এটা ওরা কীরকম দিচ্ছে, আচ্ছা ওটা না, আলফা তো দিচ্ছে। দেন হচ্ছে যে এটা কি, ওরা দিচ্ছে যে 2 GB হোস্টিং নিলে 2200 টাকা ইয়ারলি স্ট্যান্ডার্ড। এটা কি, হোস্ট সেবা .com। ওরা কি দিচ্ছে, ফ্রি SSL। আচ্ছা, 10টা ওয়েবসাইট আপনি ইনক্লুড করতে পারবেন, মানে অ্যাডভান্স ডোমেন দিবে। তারপর হচ্ছে যে 1 GB র্যাম, 2 GB SSD স্টোরেজ। ঠিক আছে, এটা খারাপ না। সো আপনারা দেখে বিশেষ করে আমি যে ইয়াগুলো বললাম ওগুলো আপনারা দেখে কিনতে পারেন। এবার থার্ড পয়েন্ট হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনাদের একটা ইনভেস্টমেন্ট হচ্ছে, তাই না? যে ডোমেন হোস্টিং কেনার মধ্যে মিনিমাম 3 থেকে 3500 টাকা বা আরও কম রেটে আপনি একটা মিনিমাম একটা আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার হচ্ছে। এখন কেউ যদি মনে করেন যে
আমি এখানে ক্যারিয়ার তৈরি করব না, তো তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যে আপনি ডোমেন হোস্টিং কিনিয়েন না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমরা অনেকজনকে দেখছি, মানে অনেকজনকে দেখছি না, অনেকেই এরকম হয়, অনেক ইনস্টিটিউটে যখন অ্যাডমিশন নেয় তখন কোনো ট্রেনার যখন বলে ডোমেন হোস্টিং কেনার কথা, বা ডোমেন হোস্ট না, কোনো কিছু একটা বাই করতে বলে, এরপরে যখন 10 জন স্টুডেন্ট, তো কখনো 10 জন যদি একটা বেসের মধ্যে থাকে 10 জন কখনো সাকসেস হয় না। এটা খুব রেয়ার, এটা হয় না একদম ধরতে গেলে। তো যারা জ্বরে যায় বা যারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট বা কাজ করার তেমন আগ্রহ থাকে না বা এক সময় গিয়ে হারাই ফেলে, তখন ওনারা বলে যে শুধু শুধু আমি তখন টাকা দিয়ে এই জিনিসগুলো নিয়েছি, বা আমি টাকা খরচ করছি, কোনো কাজের কাজ কিছু হয়নি। সো এই জন্য বলবো, যাদের আগে থেকে ডিসাইড করে রাখছেন যে আমি দেখি কিছু একটা করতে পারি কিনা, পারলে পারলাম, না পারলে নাই, এরকম যারা, তারা আমি বলবো যে এই ধরনের ইনভেস্টমেন্টে যাবেন না। কারণ হচ্ছে যে 2 দিন পর আপনি উল্টায় হয়তো বা আমাকে বলবেন যে স্যার তখন বলে ডোমেন হোস্টিং কিনাইলো, 2000-3000 টাকা করে আমাদের গেল, কাজের কাজ কিছুই হলো না। সো সেজন্য যাদের আগে থেকে এই ধরনের 2 ধরনের কনফিউশন থাকবে, তাদের জন্য সাজেশন হচ্ছে যে আপনি ইনভেস্টমেন্টে যাবেন না। আমি লাইভ সার্ভারে করব, আপনি লোকাল হোস্টে করবেন। হ্যাঁ, এভাবে কাজ চালাবেন। আর যারা কনফিডেন্ট যে আপনি টুডে অর টুমরো এই সার্ভিস সেল করবেন, তারা কিনতে পারেন। হ্যাঁ, আমি কাউকে বলবো না যে একদম 100% কিনতে হবে, আবার কিনতে হবে না এটাও বলবো না, ডিপেন্ড করতেছে আপনাদের উপর। কিন্তু আমার সব কাজে প্রফেশনালে, আমি লাইভ সার্ভারে কাজ করব, আমি লোকাল সার্ভারে কাজ করা দেখাবো না। আমি লাইভ সার্ভারে করব, আপনি লোকাল সার্ভারে ওগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন, ওই কাজগুলো করতে পারেন। হ্যাঁ, লাইভ সার্ভার লোকাল সার্ভার সেম, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো হচ্ছে সার্ভার ম্যানেজ করা, সি প্যানেলগুলোতে কীভাবে ফাইল আপলোড করা, বা ওইগুলার যে কাজগুলো আছে, ওগুলো যখন আপনি কাজ শিখতে শিখতে ইউজ করে ফেলবেন, তখন হচ্ছে যে আর আপনার পরবর্তীতে ক্লায়েন্টের কাজ করতে গেলে হেজিটেট ফিল করবে না, কোনো একটা জিনিস জানবেন না বা কোনো একটা জিনিস নিয়ে আপনার কনফিউশন কাজ করবে না, ব্যাপারগুলো দেখতে দেখতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর যদি লোকাল হোস্টে কাজ করেন, তাইলে সার্ভার নিয়ে যখন কোনো কাজ আসবে, অবশ্যই সার্ভারেই কাজ করতে হবে ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে। ক্লায়েন্টের সার্ভার দিবে, ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসের প্যানেল দিবে, ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিবে, অথবা সি প্যানেলের অ্যাক্সেস দিবে, তখন আপনি ওই কাজগুলো করতে পারবেন না। এবং যখনই ক্লায়েন্টের সার্ভার অ্যাক্সেস করে কাজ করতে যাবেন, তখন ভয়ভীতি বেশি থাকে। আর ওই প্ল্যাটফর্মে যখন আপনার নিজস্ব প্যানেল থাকবে বা নিজস্ব ডোমেন হোস্টিং থাকবে, আপনি তো আপনার ডোমেন হোস্টিংয়ে যা ইচ্ছা তা করতে পারেন। হ্যাঁ, নষ্ট হইলে তো নিজেরটা নষ্ট হবে, তখন তো আর ওইরকম ভয় কাজ করবে না। কিন্তু ক্লায়েন্টদের কোনো কিছুতে কাজ করতে গেলে আমাদের একটু ভয় থাকে যে কোনো একটা ভুল হয়ে যাচ্ছে কিনা। আপনার নতুন হইলে তো আরও বেশি, পুরনো হইলে তো আপনি জানেন কোন জায়গা থেকে কি করতে হবে, সো তখন আর ঝামেলা হয় না। নতুন যদি দেখেন ওই সি প্যানেলটা, আপনি নতুন ক্লায়েন্টের দেখলেন, তখন আসলে কাজ করতে গিয়ে অনেক সমস্যা বলতে কাজ করতে পারবেন না, এটা 100%। কাজ করতে গেলে আপনার বরাবর হেল্প লাগবে, প্যানেল রিলেটেড বা সার্ভার রিলেটেড কাজ, কোনো একটা ভয় কাজ করবে। এক হচ্ছে যে অর্ডারের কাজ, মানে ক্লায়েন্টের কাজ, দ্বিতীয়ত আপনি সার্ভার সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তখন আপনার এই কাজটা করতে অনেক কষ্ট হয়ে যাবে। সো সাজেশন হচ্ছে 2টা, যারা ডোমেন হোস্টিং কিনবেন, বাই করবেন, তারা কোম্পানি দেখে, ভালো কোম্পানি থেকে আপনারা ডোমেন হোস্টিংগুলো বাই করে নেন, এবং SSL সার্টিফাইড কিনা 2 GB হোস্টিং পর্যন্ত নেন। তারপর ইয়ারলি কিনবেন, ইয়ারলি মান্থলি বেসিসে যেগুলো আছে ওগুলোতে ইয়ারলি একেবারে পেমেন্ট দিয়ে কিনে ফেলতে পারেন। আর আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, ডোমেনের নামটা কি হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ডোমেন কিনতে গেলে তো আসলে আপনাদের ডোমেনের নাম দরকার আছে, তাই না? সো এই ডোমেনের নামটা কি হবে, আগে ডোমেন নেম সিলেক্ট করতে হবে নিজে, দেন হচ্ছে ডোমেন কিনতে যাইতে হবে। হ্যাঁ, আপনি যদি কোনো একটা কোম্পানি কিনবেন, আমি ডোমেন কিনবো, উনি বলবেন যে আপনার ডোমেনের নাম কি হবে। সো কীভাবে আপনি ডোমেন নেমটা খুঁজে বের করবেন? আপনার 2 ধরনের ডোমেন নেম আপনি সিলেক্ট করতে পারেন। একটা হচ্ছে যে 2ভাবে করতে পারেন, একটা হচ্ছে যে আপনার নিজের নামে আপনি আপনার ওয়েবসাইট বা পোর্টফোলিও ওয়েবসাইটটা নিজের নামে করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে আপনার যদি টার্গেটেড পয়েন্ট থাকে যে আপনি এখন থেকে 5 বছর পর একটা এজেন্সি দিবেন,
হ্যাঁ, এজেন্সি একটা কোম্পানির মতো করবেন। তো আপনি কোনো কোম্পানির নামের মতো করে আপনি নাম রাখতে পারেন। যেমন ধরেন যে এখানে ওরা ওরা কি করতেছে, একটা নাম রাখতেছে webware.com। হ্যাঁ, কোম্পানির নামে অ্যাজ ওয়েল কোম্পানির নামের মতো আপনি একটা নাম সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনি যেমন ধরেন আমি আমার এজেন্সির নাম দিচ্ছি যে রিয়াজমোর্শেদ.com। হ্যাঁ, রিয়াজমোর্শেদ.com, কারণ হচ্ছে যে আমাকে মানুষজন এই নামে চিনেন, এবং হচ্ছে যে আমি এই নামে সার্ভিস দিব, আমার এজেন্সির আমার নামে হবে। সেক্ষেত্রে কিছু বেনিফিট, প্রফিট এবং লস আছে। যদি নিজের নামে ওয়েবসাইট হয় তখন চাইলে আপনি এই কোম্পানিটা 2 বছর 5 বছর বা এই এজেন্সি যদি আমরা কাজ করি প্রথমে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে, পরবর্তীতে আমরা ওইটাতে ডাইভার্ট হয়ে আমরা একটা এজেন্সি দেওয়ার চিন্তা ভাবনা করি, যেটা আমি করতেছি। দেন হচ্ছে যে আমরা একটা এজেন্সি দিয়ে থাকি, এটা আমাদের লং টাইম থাকে। আমরা সবসময় যে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব ওরকম না, আমরা ইন দ্য মেন টাইমে একটা সময় গিয়ে আমরা এন্টারপ্রেনার হব। সো সেই জিনিসগুলো যদি মাথায় নিয়ে এখন থেকে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনি নিজের নামে রাখতে পারেন। নিজের নামে রাখলে কিছু বেনিফিট আছে, আবার কিছু এটা লসও আছে। বেনিফিট কি, আপনার নিজের নামে যখন ওয়েবসাইট হবে তখন আপনি এই ওয়েবসাইটের মধ্যে যে কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে পারবেন। যে কোনো কিছু বলতে এটার কোনো নির্দিষ্ট নাম না। আপনি চাইলে এখানে ওয়েব ডেভেলপমেন্টের সার্ভিস দিতে পারবেন, আপনি চাইলে ট্রেনিংয়ের সার্ভিস দিতে পারবেন, আপনি চাইলে ধরেন আপনি ট্রাভেল করতেছেন কোনো একটা জায়গায়, ওইটা নিয়ে একটা ব্লগ লিখতে পারেন। হ্যাঁ, এবং আপনি ধরেন নেপাল, মানে আমি এটা আপনাদের জন্য অনেকের জন্য এই ব্যাপারগুলা কথাবার্তাগুলা কি হয়ে যাচ্ছে, অনেক জটিল জটিল হয়ে যাচ্ছে, কারণ আমি এখন অনেক কিছু বিজনেস থট দিচ্ছি আপনাদেরকে। দেন যেটাকে বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো ট্রাভেল রিলেটেড কথাবার্তা বলতে পারেন, যদি নিজের নামে হয়। নিজের নামে ওয়েবসাইটের সুবিধা রিলেটেড আপনি যে কোনো কিছু নিয়ে কথাবার্তা বলবেন, দুনিয়ার হাবিজাবি নিয়ে কথাবার্তা বলতে পারেন, কেউ আপনাকে কিছু বলবে না। কারণ ধরেন আপনি বলতেছেন যে আপনার ওয়েবসাইটে গিয়ে ট্রাভেল করা আমার হবি, তো সেই রিলেটেড আপনি একটা কন্টেন্ট লিখলেন সুন্দর করে, নেপাল ট্যুর দিলেন বা ভুটান ট্যুর দিলেন বা আপনি সিঙ্গাপুর ট্যুর দিলেন, এবং একটা ব্লগ লিখলেন সুন্দর করে, এবং ওইখানে সিঙ্গাপুরে কোন হোটেলে আপনি থাকেন, হ্যাঁ থাকছিলেন, ওগুলো সম্পর্কে আপনি ডিটেলস লিখলেন। লেখার পরে আপনি ওই হোটেলে ধরেন অ্যাফিলিয়েশন আছে, মানে অ্যাফিলিয়েট করে বা অনেক, মানে যেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। ধরেন আপনি অন্যজন একটা প্রোডাক্ট বা অন্যজন একটা সার্ভিস সেল করে দিলে আপনাকে একটা কমিশন দিবে, তারপর আপনি ওদের সার্ভিস লিঙ্কটা বসাই দিলেন। তো মানুষজন আপনার ওয়েবসাইটে এসে আপনার ব্লগ পরে ইমপ্রেসড হয়ে যদি সিঙ্গাপুর যায়, তাহলে ওই হোটেল যদি বুকিং করে আপনি একটা প্যাসিভ মানি পাচ্ছেন, কমিশন পাচ্ছেন। সো এই ধরনের কাজ করতে পারেন নিজের ওয়েবসাইট হইলে। মানে এটার তো কোনো নির্দিষ্ট ইন্ডাস্ট্রি না, মানে এটা ওপেন, যে কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে পারেন। আপনি মোবাইল নিয়ে কথাবার্তা বলতে পারেন, মোবাইল ফোন নিয়ে রিভিউ করতে পারেন। রিভিউ করার পর আপনি ওইখানে কমিশন বেসিসে কোনো আর্নিং আনতে পারেন। হ্যাঁ, যে কোনো কিছু নিয়ে আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে কথাবার্তা বলতে পারবেন। আর যখন কোনো একটা ওয়েবসাইটের নাম যদি নিজের নামে না হয়, কোনো একটা কোম্পানি নামের মতো হয়, যেমন ধরেন ইউনিলিভার অনেকগুলা, ইউনিলিভারের নামের সাথে ওদের প্রোডাক্টের কোনো ম্যাচ আছে, অনেকগুলা প্রোডাক্ট আছে ওদের ইউনিলিভারের। ধরেন আরএফএল এর অনেকগুলা প্রোডাক্ট আছে। তারপর এখানে অনেকগুলা কোম্পানি আছে। সো আইটিতে যদি দেন অনেকগুলা কোম্পানি আছে যেগুলার ধরেন যে নির্দিষ্ট ওই ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বলে। যেমন হোস্টিংয়ের একটা ওয়েবসাইট করবেন আপনি, দিচ্ছেন যে hostgator.com বা hostgator.net এই ধরনের। সো ওই ওয়েবসাইটের মধ্যে আপনি কখনো হোস্টিং ছাড়া অন্য কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে পারবেন না। কথাবার্তা বলা বোঝাইতে বলতেছি, এখানে অন্য কোনো কিছু সেল বা অন্য কোনো কন্টেন্ট আপনি দিতে পারবেন না, এটা রিলিভেন্ট হবে না। হ্যাঁ, হোস্টিং একটা কোম্পানির মধ্যে, কোম্পানিতে গিয়ে আপনি যদি মোবাইলের রিভিউ করতে পারবেন, হ্যাঁ পারবেন। আপনি যদি এই যে হোস্টিং কোম্পানি এটার মধ্যে এসে যদি আপনি যদি মোবাইল সেল করার রিভিউ দেন বা আপনি যদি ট্রাভেল রিলেটেড রিভিউ দেন, তাহলে কি হবে? মানুষ এটাকে রিলিভেন্ট না, এই নিশের সাথে বা ইন্ডাস্ট্রির সাথে রিলিভেন্ট না, তখন স্পেসিফিকভাবে ওইটা নিয়ে কথাবার্তা বলতে হয়। যদি আপনি হোস্টিং রিলেটেড কোনো ওয়েবসাইট তৈরি করেন, তখন হচ্ছে যে আপনাকে অবশ্যই হোস্টিং নিয়ে কথাবার্তা বলতে হবে, এর বাইরে আপনি কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে পারবেন না। আপনার এটার সুবিধা এরকম, ধরেন এটার সুবিধা আরেকটা, মানে এটা হচ্ছে লিমিটেশন।
একটা আপনি যে ইন্ডাস্ট্রি নিয়ে করতেছেন, যেমন ওয়েব ডিজাইনিং নিয়ে কথা করতেছেন, সেখানে ওয়েব ডিজাইনিং সম্পর্কে আপনি কথাবার্তা বলবেন বা সব কিছু নিয়ে কথাবার্তা বলেন, আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড বা ওয়েব হোস্টিং বলেন, ওয়েব ডিজাইনিং বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, এগুলা এই আইটি রিলেটেড নিয়ে কথাবার্তা বলতে পারবেন যদি আপনি এই ধরনের ধরেন এখানে tryonosoft.com এই ধরনের নাম ইউজ করেন বা আলাদা একটা নাম, নিজের নাম না আলাদা। সো এটার মধ্যে বেনিফিট কি, আপনি চাইলে ধরেন আপনার বিজনেস করতে ইচ্ছা করতেছে না, আপনার এই কোম্পানি সেল করে দিতে পারবেন একটা নির্দিষ্ট সময় পর। হ্যাঁ, আপনি চাইলে কারো কাছে সেল করে দিতে পারবেন। আর আপনার নিজের নামে ওয়েবসাইট হইলে এই কোম্পানি তো কেউ কিনবে না, কিনবে? হ্যাঁ, আপনার নামে কোম্পানি কেউ অন্যজনে চালাবে? কখনোই কিনবে না। সো সেটার মানে একটা লেগেন্স হচ্ছে যে নিজের নামে ওয়েবসাইট হইলে আপনি এই কোম্পানি সেল করতে পারবেন না, নিজেরই থাকবে, নিজেরাই চালাইতে হবে। আর আপনি যদি এমনিতে নর্মাল অন্য কোনো নামে ওয়েবসাইট তৈরি করেন, কোম্পানি চিটিং করে, তখন হচ্ছে যে আপনি ওই কোম্পানি যে কোনো সময় সেল করে দিতে পারবেন, একটা গ্রো করলে কোম্পানি সেল করে দিতে পারবেন। তো এটা সুবিধা অসুবিধা। আর যখন আমরা নিজের নামে কোনো ওয়েবসাইট রাখি, পোর্টফোলিও ওয়েবসাইট টাইপের, তখন হচ্ছে যে আপনি যদি ফাইবারে কাজ করতে চান বা যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে চান নতুন অবস্থায়, আপনার নামে ওয়েবসাইটটা হইলে তখন রিলিভেন্ট হয় ব্যাপারগুলো। হ্যাঁ, আপনি কাজগুলো করছেন, হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ট্রাস্টেড হয়, সুবিধা একটা। দ্বিতীয়ত হচ্ছে নিজের নামে ওয়েবসাইট হলে আপনি দুনিয়ার যে কোনো কিছু নিয়ে কথাবার্তা বলতে পারেন, এবং আপনার একটা ওয়েবসাইট থাকলে আপনি যে কোনো মেথডে আপনি আর্নিং করতে পারেন। অনেকগুলো মেথড আছে আর্নিংয়ের, শুধু ওয়েবসাইট ডিজাইনিং না, এটা একটা সার্ভিস। এর বাইরেও ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক আর্নিং আছে, গুগল অ্যাডসেন্স থেকে আর্নিং আছে, অ্যাফিলিয়েট থেকে আর্নিং করা যায়, তারপর কোনো প্রোডাক্টের রিভিউ, অ্যাফিলিয়েট যেটা বলে। সো এভাবে অনেক মেথডে আপনি আর্নিং করতে পারবেন, এগুলো আছে। আর যখন আপনি কোম্পানির নামে করবেন তখন হচ্ছে যে অবশ্যই আপনাকে যে ইন্ডাস্ট্রি মানে আইটি রিলেটেড আমরা, সো আইটির বাইরে আপনি কথাবার্তা বলতে পারবেন আপনার ওয়েবসাইটের মধ্যে, এটা হচ্ছে যে এখানকার লিমিটেশন। এবং আপনি চাইলে ওয়েবসাইটটা যে কোনো সময় সেল করে দিতে পারবেন। এখন আপনাদের দরকার যে আমি কোম্পানি নেম কীভাবে, একটা কোম্পানির নাম জেনারেট করা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। কোম্পানির নেম জেনারেটর দিয়ে গুগল সার্চ করবেন। হ্যাঁ, সো গুগল সার্চ করার পর এখান থেকে আপনি চাইলে আইডিয়া নিতে পারেন যে কোম্পানির নাম, অথবা আপনি নিজের থেকে আইডিয়া দিয়ে করতে পারেন যে একটা কোম্পানির নাম কি হইতে পারে, ওয়েব রিলেটেড হইলে কীরকম হইতে পারে। সে আপনারা আপনাদের পছন্দের কোম্পানি বা আপনার পছন্দের যে আমরা ওয়েবসাইট ডিজাইন দিয়ে একটু সার্চ করি, তো জিরো ওয়েবসাইট ডিজাইন অল, হ্যাঁ, অনেকগুলা নাম আসছে, কিন্তু সবগুলার নাম শুধু নাম নিলে হবে না, ওই নামের এগেনস্টে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, ডোমেন কিনতে পারবো কিনা। হ্যাঁ, ও অনেক ঝামেলা করতেছে, এটাই আমি আরও কিছু দেখি, এটাতে দেখি ওয়েব ডিজাইনার বা ওয়েবসাইট ডিজাইন রিলেটেড যেহেতু আমাদের কাজ, সেহেতু আমরা একটু দেখি এখানে কী নাম আছে। ওয়েবসাইট কিউব, ডিজাইন লিমিটলেস, হ্যাঁ, অনেকগুলো নাম আছে, কিন্তু এই নামগুলো যদি থাকা বড় কথা না, এই নামের এগেনস্টে আমাদের ডোমেন আছে কিনা, ডোমেন অ্যাভেলেবেল কিনা, এটা আমাদের চেক করে নিতে হবে। হ্যাঁ, এর .com কিন্তু আনঅ্যাভেলেবেল, .com পাওয়া যাবে না, .net পাওয়া যাবে। সো একটা ওয়েবসাইট যখন .com-এ থাকে ওই নামের .net না নেওয়াটাই বেটার, কারণ তখন কমপ্লিট করেন। হ্যাঁ, সবাই আপনার ওয়েবসাইটে বা ভিজিট না করে ওর .com ওয়েবসাইটে ভিজিট করা শুরু করে দেবে। নাম না নেওয়াটা বেটার। যদি এই নামে কোনো .com, .net বা .org এইভাবে কি থাকে সেল হয়ে যায়, সো এটা আনঅ্যাভেলেবল। যে ওয়েবসাইট মার্কেট .org সবগুলো নিয়ে ফেলছে, এটাও পারবেন না। সো এইভাবে আপনাকে, আমি তো 2-1টা দেখাচ্ছি, এভাবে আপনাকে খুঁজে দেখতে হবে। ওয়েবসাইট জেনারেটর দিয়ে যদি সার্চ করেন, ওয়েবসাইট কোম্পানি নেম জেনারেটর, অনেকগুলো ওয়েবসাইট আসবে, ওখান থেকে আপনি নেমের আইডিয়া নিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আইডিয়া নিয়ে আপনি আপনার নিজের মতো করে একটা নাম তৈরি করে দিতে পারেন। হ্যাঁ, ধরেন যে
সাইট ডিজাইন পিং আনঅ্যাভেলেবল, এখানে ম্যাক্সিমাম আনঅ্যাভেলেবল থাকবে। তারপরে হচ্ছে এখান থেকে আসলে ধরেন এটা হচ্ছে ডিজাইন পিক্সেল আনঅ্যাভেলেবল, তাই না? ধরেন আমি কথার কথা মানে আর নামটা অবশ্যই কি হইতে হবে, মোটামুটি সুন্দর বা কি বলে এটাকে, আপনার ইন্ডাস্ট্রির সাথে যায় ওই ধরনের নাম রাখা দরকার আর কি, বা নাম রাখা উচিত। আপনি যেহেতু আইটি নিয়ে কাজ করবেন, তো এখানে ধরেন আমি নেম চিপে যাচ্ছি, আমি ডোমেনটা একটু করে চেক করে নিব এই নামে আসলে ডোমেন অ্যাভেলেবেল আছে কিনা। ডিজাইন পিক্সেল, এগুলো তো সব স্মল লেটারে হবে। designpixel.com, ডিজাইন পিক্সেল দিয়ে সার্চ করলাম, যদি অ্যাভেলেবেল থাকে আমাদেরকে এখানে বলে দিবে, যদি এটা নিয়ে নেয় সেটাও বলে দিবে। আপনারা এখানে যদি আপনি যে ডোমেন নেমটা আপনি পছন্দ করবেন সেটা এখানে অ্যাভেলেবেল আছে কিনা ওটা চেক করে দেন আপনি কি আপনি যে কোম্পানি থেকে কিনবেন তাদেরকে নামটা পাঠিয়ে দিবেন যে আমি ধরেন designpixel.co নিব। এটা হচ্ছে প্রিমিয়াম, এটা অলরেডি একজনে কিনে রাখছে প্রিমিয়াম, এটা $485 দিয়ে কিনে নিতে হবে। ও ভাই এত না, এটা প্রিমিয়াম মানে প্রিমিয়াম বলতে এমনিতে ডোমেন রেট থাকে $8 বা $10, কিছু কিছু প্রিমিয়াম আছে যেগুলো হচ্ছে আগে থেকে কিনে ও আবার ডোমেনের রেট সেট আপ করে দেয়, যে নামগুলা খুব ভ্যালুয়েবল এবং খুব পছন্দের ওইরকম আর কি, অনেকে এই জিনিসটা করে। ধরেন আমি কথার কথা ডিজাইন ফিক্স মানে আমি জাস্ট বুঝাচ্ছি কোনটা অ্যাভেলেবেল পাচ্ছি। যেমন এটাও তো কিনে রাখছে ম্যাক অফার, এটা অলরেডি রেজিস্টার্ড করে 1999 সালে। তারপর আচ্ছা আমি এখানে RM লাগাই মানে আপনারা লাগাবেন না, আমরা রিলিভেন্ট নাম রাখবেন, বাট আমি একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে, এখানে লেখা অ্যাড টু কার্ট মানে এটা অ্যাভেলেবেল আছে। তাইলে আপনি যাদের থেকে ডোমেন কিনবেন তাদেরকে বলবেন যে আমার ডোমেনের নাম হবে rmdesign.fix.com বা pixel.com, কথার কথা। দেন এই নামটা পাঠিয়ে দিবেন, আমি এই ডোমেনটা কিনতে চাচ্ছি, এই নামের স্পেলিং থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক রাখবেন এবং আপনি নিজে সার্চ করে দেখবেন নেমচিপ বা যে কোনো জায়গা থেকে নেমচিপ.com এর ডোমেনের থেকে এসে ডোমেন নেম সার্চে গেলে পেয়ে যাবেন। সার্চ করে দেখবেন যে আসলে ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, যদি থাকে তাহলে এটা আপনি যে কোম্পানি থেকে কিনতেছেন ওই কোম্পানিকে পাঠিয়ে দিবেন আমার ডোমেনটা হচ্ছে এরকম, বা আপনি হোস্টিং প্যানেল বা প্যাকেজ কোনটা কিনবেন ওইটা তো আপনি অবশ্যই দেখে জানাবেন ওদেরকে। দেখার পর ওরা আপনাকে কিনে সব কিছু রেডি করে আপনাকে সি প্যানেলের বা আপনার লগ ইন অ্যাক্সেস পাঠিয়ে দিবেন। হ্যাঁ, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার ক্লিয়ার। সবাই তাইলে প্রথমে আমি রিভিউ করতেছি, আজকে অনেক কথাবার্তা বলছি, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথাবার্তা বলছি যে আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেসে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কী কী কাজ করতে পারি, ওয়ার্ডপ্রেসের মার্কেট কেমন এবং কি কি ধরনের সার্ভিস আমরা দিতে পারি, এবং আমি ওই কোর্সের আর কয়দিনের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের কোন কোন কন্টেন্টগুলো বা কোন কোন ইয়াগুলো দেখবো, সার্ভিসগুলো আমরা ফুলফিল করবো, ওয়ার্ডপ্রেসের কতটুকু যাবো এই সম্পর্কে কথাবার্তা বলছি। তারপর আসছে ডোমেন কি। হ্যাঁ বলেন বলেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দিয়ে স্যার আমরা ব্যাক এন্ডের কি কি কাজ করতে পারবো এবং কি কি কাজ শিখবো বা ল্যাঙ্গুয়েজ এই ধরনের ল্যাঙ্গুয়েজের কোনো জিনিস এখানে হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সব ল্যাঙ্গুয়েজ রিলেটেড কিছু না, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ আর HTML CSSটা আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে যে আমরা কোনো ডিজাইনকে আমরা যদি নিজেদের পছন্দ মতো করে ফেলতে চাই বা কোনো ডিজাইনিং চেঞ্জ আনতে চাই ডিজাইনিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের HTML CSSগুলো লাগবে। ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমরা কোনো ই-কমার্স সাইট ডিজাইন করি বা সেই ক্ষেত্রে ব্যাক এন্ডের কাজ কিভাবে হবে? অটোমেটিক হয়ে যাবে, আপনি শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউজ করবেন। মানে আমরা যখন ওয়ার্ডপ্রেস কাজ করতে যাব তখন বুঝতে পারবেন। ধরেন আপনার একটা বাটন দরকার, হ্যাঁ
কথার কথা একটা বাটন দরকার, এখানে অপশন থাকবে যে পেজ বিল্ডারের কথা বলতেছে, ডিবি বিল্ডার বা এলিমেন্টর পেজ বিল্ডার, ওইখানে বাটন থাকবে, ওইখান থেকে বাটনটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে অ্যাড করে দিবেন, করে দেওয়ার পর বাটনের নামটা চেঞ্জ করে দেবেন, কালারটা চেঞ্জ, এটার ব্যাক এন্ডে যে কাজগুলো হচ্ছে সেগুলো অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে, আপনাকে কিছু করতে হবে না। ওয়ান কাইন্ড অফ কম্পাইলারের মতো, মানে বাটনটা যে ফিল্ডের সাথে আমি কানেক্টেড করতে চাইবো ওরা কানেক্টেড হয়ে থাকবে ভিতরে, তাই তো? ধরেন এই বাটনে ক্লিক করলে আরেকটা নতুন পেজে যাবে, এই বাটনটা আসবে এবং এই বাটনের এডিট অপশন থাকবে, এডিট অপশন আপনি লিঙ্ক বসাইতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আইকন বসাতে পারবেন, এই ধরনের অনেকগুলো অপশন আপনাকে দিয়ে দিবে, আপনার ব্যাক এন্ডে কোনো কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, ক্লাসে বাকিটা দেখবো। তো সেকেন্ড টাইম আমি যে কথাবার্তাগুলো বলছি, আমি ওয়ার্ডপ্রেস নিয়ে জানাইছি এবং ডোমেন কি এবং হোস্টিং কি, ডোমেন কোন জায়গা থেকে কিনবেন এটার আইডিয়া দিয়েছি, এবং থার্ড যেটা বলছি, ডোমেন কেনার জন্য অবশ্যই আমাদের একটা ডোমেন নেম লাগবে। ডোমেন নেমের জন্য আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, আমরা নিজের নামে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারি। সেটার সুবিধা হচ্ছে যে যখন আমি আমার মানে অনলাইন মার্কেট প্লেসের কোনো ক্লায়েন্টকে যদি আমার এই লিঙ্কটা, পোর্টফোলিও লিঙ্কটা দিয়ে, অনেক ট্রাস্টেড হবে, আমার নামের সাথে ম্যাচ করা এরকম। সেকেন্ড কথা হচ্ছে যে আপনি যখন আরও বেশি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আরও অনেক আর্নিং প্রসেস সম্পর্কে জানবেন, তখন আসলে আপনার ওয়েবসাইটে ডে বাই ডে এটা ইনক্লুড করতে পারবেন। এবং আপনি যখন নিজের নামে ওয়েবসাইট হয় তখন আপনি দুনিয়ার হাবিজাবি সব কিছু নিয়ে কথাবার্তা বলবেন। আমারও ইচ্ছা যে আমার ওয়েবসাইটের মধ্যে আমি অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো, সেজন্য আমি নিজের নামে ওয়েবসাইট রাখছি। এবং নিজের নামে ওয়েবসাইট হইলে আর একটা অসুবিধা হচ্ছে, সেটা আপনি কখনো সেল করতে পারবেন না, সেটা অনেকটা হবির মতো নিজেরই রেখে দিতে হবে অলওয়েজ। আর যদি আপনি এমনিতে অন্য কোনো নামে ওয়েবসাইট তৈরি করেন, অবশ্যই সেটা আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড হতে হবে। আপনি আইটি সো ওই ধরনের একটা নাম, মোটামুটি ওই রিলিভেন্ট একটু নাম চয়েস করে নিতে হবে। যে কোনো নামই রাখতে পারেন, এটা কোনো সমস্যা না। ওইটার একটা সুবিধা হচ্ছে যে আপনার ওই কোম্পানিটা যদি মার্কেট ভ্যালু বাড়ে বা ওই কোম্পানিটার যদি আর্নিং বাড়ে, ইয়ারলি মার্কেট ভ্যালু বেড়ে যায়, তখন আপনি ওই কোম্পানি যদি আপনি নিজে রান করতে না চান তাহলে সেল করে দিতে পারবেন। কিন্তু আরেকটা অসুবিধা হচ্ছে যে আপনি স্পেসিফিক ফিল্ডে যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করবেন, যেমন হোস্টিং অথবা ট্যাগ রিলেটেড, সো এখানে ট্যাগ রিলেটেড কথাবার্তা ছাড়া আপনি অন্য কোনো কথাবার্তা বলতে পারবেন না। আপনার ওয়েবসাইটে কথাবার্তা বলতে পারবেন না মানে কোনো কন্টেন্ট বা কোনো কিছু আপলোড করতে পারবেন না আর কি, তখন এটা রিলিভেন্ট হবে না। হ্যাঁ, সেটা একটা ব্যাপার। সো তারপর দেখালাম কিভাবে আপনি ডোমেন নেমটা, আপনার ওয়েবসাইটের নামটা কেমন হওয়া উচিত। নিজের নামে হইলে তো আর কোনো সমস্যা নেই, বাট অন্য কোনো নামে যদি আপনি রাখতে চান তখন আসলে কীরকম রাখবেন। অথবা নিজের নামে দেখা যাচ্ছে যে অনেক সময় মানে riyazmorshed.com কেউ নিয়ে নেয় নাই, আমার পরবর্তীতে কেউ নিতে আসলে হয়তো বা এই ডোমেন আর পাবে না, অ্যাভেলেবেল পাবে না, তাইলে ওকে আগে পিছিয়ে কিছু একটা চেঞ্জ করতে হবে। তো এটা হচ্ছে যে কীভাবে ডোমেন নেম সার্চ করবেন, ডোমেন নেম জেনারেট করবেন, আর দেখবেন আপনি আইডিয়া নেবেন, ওই আইডিয়ার উপর বেস করে ওই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনার নেমচিপে গিয়ে এখানে সার্চ করে দেখবেন ওই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। অ্যাভেলেবেল যদি থাকে দেন হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে ডোমেন কিনতেছেন ওই কোম্পানিকে পাঠাবেন, আপনার ইনফরমেশনগুলো পাঠিয়ে দিবেন, ওনারা যা যা ইনফরমেশন দিতে বলে দেন আপনাকে ডোমেনটা বাই করে আপনার কাছে ওরা সি প্যানেলের অ্যাক্সেস দিয়ে দিবেন, সম্পূর্ণ ডিটেলস আপনাকে দিয়ে দিবে। এ হচ্ছে আজকের লেকচার। অনেক কথাবার্তা বলে ফেলছি এবং অনেক বিজনেস রিলেটেড কথাবার্তা বলছে, হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে গেছে। বলেন, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমাদের আর্নিং পর্যায়ে যেতে আর হ্যাঁ, আমাদের আর্নিং পর্যায়ে যেতে আর মিনিমাম কতদিন লাগবে, মানে আর